আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করি, বাকিরা ওরকম জয়েন করে ফেলবে, সমস্যা নাই। তো এখন আমরা আজকে শুরু করব স্ট্রেস স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস এর ডিসকাশন। আজকে আমরা স্ট্রেস স্ট্রেইনের ডেফিনেশন, ফর্মুলা, ইয়াং মডুলাস এর ফর্মুলা, এই সবগুলা জিনিস ব্যাপারগুলো দেখে রাখবো। এন্ড নেক্সট দিন যে টিউসডেতে উই উইল বি এক্সপ্লেইনিং অ্যাবাউট স্ট্রেস স্ট্রেন গ্রাফ, যে কোন গ্রাফের শেপ কেমন, এন্ড এই শেপ দেখে কেমন টাইপের বোঝা যাবে যে ম্যাটেরিয়ালের প্রপার্টিটা কেমন, যে ম্যাটেরিয়ালটা কি স্ট্রং নাকি ম্যাটেরিয়ালটা উইক, ম্যাটেরিয়ালটা স্টিফ নাকি ম্যাটেরিয়ালটা ফ্লেক্সিবল, ম্যাটেরিয়ালটা টাফ নাকি ম্যাটেরিয়ালটা কেমন টাইপের বিহেভিয়ার শো করবে, যে ডাকটাইল, মেলিয়েবল, এইসব প্রপার্টি গুলা নিয়ে আমরা ডিসকাস করব ওইটা টিউসডেতে। এন্ড থার্সডেতে আমরা ইউনিট 1 এর একটা ওভারভিউ দিয়ে উই উইল বি এন্ডিং ইউনিট 1 ইন দিস উইক। সো তাহলে এখন আমরা শুরু করি স্ট্রেস স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস। আচ্ছা, সো এখন স্ট্রেস স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস এর মধ্যে ফার্স্ট স্ট্রেস। এখন স্ট্রেস জিনিসটা কি? স্ট্রেস জিনিসটা হলো আমাদের প্রেসার, বেসিক্যালি যে স্ট্রেস হলো আমাদের প্রেসার। প্রেসার জিনিসটা কি ছিল? ফোর্স পার ইউনিট এরিয়া না? তো এখন এখানে স্ট্রেস ব্যাপারটা এরকম যে স্ট্রেসটা কি, স্ট্রেস এটা আমাদের দুই টাইপের স্ট্রেস হইতে পারে, টেনসাইল স্ট্রেস অর কম্প্রেসিভ স্ট্রেস, যেটাই বলো। টেনসাইল কখন আর কম্প্রেসিভ কখন? টেনসাইল হবে তখন যখন নাকি তুমি কোন একটা কিছুকে টেনে লম্বা করার ট্রাই করবা, তখন হলো তুমি টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করতেছো। আর কম্প্রেসিভ হবে কখন? যখন নাকি তুমি কোন একটা অবজেক্টকে আর কোন একটা ম্যাটেরিয়ালকে স্কুইজ করে তাকে শর্টেন করার ট্রাই করতেছো, তো তখন ওইটাকে আমরা কম্প্রেসিভ স্ট্রেস বলবো। অলরাইট, তো তাহলে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, যে স্ট্রেসের কথাই তুমি বলো না কেন, এইটার ডেফিনেশনটা বেসিক্যালি কি হবে? This is force per unit cross sectional area. ইউনিট কথাটা যে আমরা অ্যাড করি, হ্যাঁ, ইউনিট কথাটা যে আমরা ফিজিক্স আর যে কোনো এরকম সায়েন্সের টার্মিনোলজিতে ইউজ করি, ইউনিট কথাটা মানে কি? ইউনিট মিন্স অ্যাকচুয়ালি ওয়ান, ঠিক আছে? ইউনিট মিন্স ইউনিটি হুইচ মিন্স ওয়ান। তো তাহলে এখানের মধ্যে আমাদের বেসিক্যালি কাজটা কি হবে? ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া মানে 1 মিটার স্কোয়ার এরিয়াতে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছো। the force can be tensile, the force can be compressive. টেনসাইল ফোর্স হলে কম্প্রেসিভ, কি বলে, টেনসাইল ফোর্স হলে পরে টেনসাইল স্ট্রেস পাবা, কম্প্রেসিভ ফোর্স হলে কম্প্রেসিভ স্ট্রেস পাবা। তো ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম, জিনিসটা খেয়াল করো। মনে করো তোমার কাছে এরকম একটা কি আছে, মেটালের একটা ওয়্যার, সাপোজ কপার দিয়ে বানানো একটা ওয়্যার আছে। এখন একটা ওয়্যার দেখতে কেমন শেপের? একটা ওয়্যার দেখতে সিলিন্ডার শেপের না, বলো তো? a wire is in the shape of a cylinder. তো এখন এই সিলিন্ডার যদি হয়, তো তাহলে তার ক্রস সেকশনাল এরিয়াটা দেখতে কেমন হবে বলো তো এসাস? গোল হবে, গোল হবে। তো সার্কুলার। এটার নাম কি? সার্কেল। আচ্ছা, সো তাহলে the cross sectional area will be in the shape of a circle. তো এখন সার্কেল হইতে পারে, এইটাই ম্যাক্সিমাম সময় হয়, অলরাইট, যে সার্কুলার শেপের থাকে ক্রস সেকশনাল এরিয়াটা। সো ইন দিস কেস, in order to find the cross sectional area, তোমার কি বের করতে হবে বলো তো এসাস? একটা আইআর স্কয়ার। ক্রস সেকশনাল এরিয়া তোমার ফর্মুলা কি? the area is in the form of a square, so এটা হবে পাই আর স্কয়ার, এরিয়ার যে ফর্মুলা একটা সার্কেলের জন্য। তো তাহলে ইউ নিড টু নো হোয়াট? ইউ নিড টু নো দ্য রেডিয়াস, তাই তো? এখন রেডিয়াসটা, তুমি একটা অনেক চিকন একটা ওয়্যার, এখন এটা রেডিয়াস তুমি কিভাবে বের করতে পারো? কোন আইডিয়া আছে? কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে এটা করা যায়? তোমার কাছে একটা ডিভাইস ছিল না, হ্যাঁ, অনেক ছোট ইয়া দিয়ে? হ্যাঁ। সো তাহলে ওইটার নাম ছিল কি? ওইটার নাম ছিল মাইক্রোমিটার স্ক্রু গজ। অলরাইট, ওইটার নাম ছিল মাইক্রোমিটার স্ক্রু গজ। এন্ড ওই মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়? এরকম ওয়্যারের ডায়ামিটার বের করা হয়, আর ভেরি থিন কোন একটা কিছুর থিকনেস বের করা হয়। ওগুলা জিনিস আমরা ল্যাবের মধ্যে দেখবো, এটা ইহাবের ল্যাবের মধ্যেই আছে। অলরাইট,
সো তাহলে ওই ব্যাপারটা আমাদের তখন দেখা হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। সো এইটার জন্য কি জানা লাগবে, তোমার ফার্স্টে ডায়ামিটারটা বের করবা। ডায়ামিটার কিভাবে বের করবা? বাই ইউজিং আ মাইক্রোমিটার স্ক্রু গজ। ইকুইপমেন্ট গুলার নাম আর মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলার নাম নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ল্যাবে আমরা অনেকবার এই জিনিসটা করবো, এন্ড এগুলা তোমাদের ইউনিট 3 তে সবগুলো এক্সপ্লেনেশন লিখে দেওয়া থাকবে। সো তাহলে এটা নিয়ে তোমাদের এখন কোনো টেনশন করার দরকার নেই, আমি জাস্ট নেম ড্রপ করে রাখলাম আর কি। অলরাইট, এখন তোমার এই ওয়্যারটা কি হইতে পারে? এমন কিউবিক শেপেরও থাকতে পারে নাকি, একটা কিউবয়েড শেপের ওয়্যার এরকম শেপের একটা ওয়্যার আছে তোমার। তো তাহলে এই সময় তোমার ক্রস সেকশনাল এরিয়াটা কি হবে? তুমি যেই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছো, হ্যাঁ, লেন স্কয়ার। তুমি যেই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতেছো ওই এরিয়াটাকে ওখানের মধ্যে দেখবা যে এরিয়া শেপটা কেমন, দেন ওইটার করেসপন্ডিং এরিয়াটা বের করবা। সো ক্রস সেকশনাল এরিয়ার ব্যাপারটা আই হোপ তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না, বাট স্টিল আমি বলে রাখলাম আর কি যে ক্রস সেকশনাল এরিয়ার ব্যাপারটা কেন আসতেছে। এন্ড আমরা কিন্তু লাস্ট ক্লাসের শেষের দিকে ওই যে ফার্স্টে আ ব্রিফ ডিসকাশন অন দা স্টিফনেস অর স্প্রিং কনস্ট্যান্ট, ওইটা নিয়ে ব্রিফ ডিসকাশন করে দেন ফর্মুলাগুলো দেখছিলাম যে সিরিজ কানেকশনের জন্য কেমন হবে, প্যারালেল কানেকশনের জন্য কেমন হবে। এরপরে বলতেছিলাম যে এই স্প্রিং কনস্ট্যান্ট ব্যাপারটা একটা স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য কখনো ফিক্স থাকে না। এটা কি হয়, এটা ম্যাটেরিয়ালের ডাইমেনশনের উপর, লাইক দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ম্যাটেরিয়াল এন্ড দ্য লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল, এগুলোর উপরে সে ভ্যারি করে। তো তাহলে এগুলোর উপর ভ্যারি করলে তো তাহলে এটা আমাদের ইউনিভার্সাল কোন একটা ব্যাপার হলো না, যে এটা এমন কোন অবস্থা আমরা পাই নাই যে এটা সব সময় কনস্ট্যান্ট থাকবে, এমন কোন সিচুয়েশন নাই। সো তাহলে এর জন্য when we are actually determining the spring constant k, যে k যখন নাকি আমরা বের করি, this is not the full picture, যে ম্যাটেরিয়ালের অ্যাকচুয়াল প্রপার্টি আমরা এখান থেকে বের করতে পারতেছি না, because we did not take the dimensions of the material into account. So তাহলে dimensions of the material can be what? The cross sectional area and the length. All right, so তাহলে cross sectional area and length এই ব্যাপারগুলোকেও আমরা কনসিডারেশনে যখন নাকি নিব, দেন আমরা যে একটা কোয়ান্টিটি বের করব, ওই ব্যাপারটা কি হবে? দ্যাট উইল বি দা মেইন প্রপার্টি অর দা অ্যাকচুয়াল প্রপার্টি অফ দা ম্যাটেরিয়াল। সো তাহলে এখানের মধ্যে স্ট্রেস যদি হয় এইটা যে ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, সো তাহলে স্ট্রেস অ্যাকচুয়ালি কেমন ভাবে লেখা যায়? একদম প্রেসারের ফর্মুলা, এন্ড প্রেসারের ফর্মুলা দেখে তার ইউনিটও প্যাসকেল। সো তাহলে স্ট্রেসটা কি হবে? ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, এখন স্ট্রেসের ইউনিট তুমি নিউটন পার মিটার স্কয়ারও বলতে পারো অর প্যাসকেলও বলতে পারো। ফোর্সের ইউনিট তো নিউটন, আর এরিয়ার ইউনিট কি? এসআই ইউনিট বলতেছি, মিটার স্কয়ার। সো তাহলে দিজ আর দ্য ইউনিটস। কিন্তু মাঝে মাঝে তুমি এমন কোন নোটেশনও ফেস করতে পারো, স্ট্রেসকে একটা গ্রিক সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, which is known as সিগমা। ঠিক আছে, এই লেটারটার নাম কি? এই গ্রিক লেটারটার নাম হলো সিগমা। অলরাইট, তো তাহলে সিগমা ইজ ইকুয়াল টু এফ বাই এ, এমন ভাবেও রিপ্রেজেন্ট করা হয়। তো তাহলে এই ব্যাপারটা লিখে রাখলাম যে স্ট্রেসের সিম্বলটা কি? স্ট্রেসের সিম্বল হলো গ্রিক লেটার সিগমা। আচ্ছা, তো তাহলে দিস ইজ অ্যাবাউট স্ট্রেস। হ্যাঁ, যে স্ট্রেসের ফর্মুলা হলো ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, এন্ড এটাকে আমরা একটা গ্রিক লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি, which is called সিগমা। এন্ড এই সিগমা নোটেশন আর সিগমা এইসব জিনিসগুলো তো তোমাদের আগে নামগুলো শোনার কথা, এর নাম না শুনে থাকলে এটার নাম এখন তোমরা জেনে রাখলা কি? দিস গ্রিক লেটার ইজ কল্ড সিগমা। ওকে, তো তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট স্ট্রেসের কাহিনী। দেন স্ট্রেন ব্যাপারটা কি? স্ট্রেন, এখন এই স্ট্রেনটাও আবার সেম জিনিস, যে টেনসাইল স্ট্রেনও হইতে পারে, কম্প্রেসিভ স্ট্রেনও হইতে পারে।
আচ্ছা, এখন এইটা কি? It is the ratio of change in length with respect to the original length. এখানে টিটা বেশি দূরে সরে গেছে, এটা কাছে নিয়ে লিখে নাও। তো তাহলে এখানের মধ্যে জিনিসটা কি, স্ট্রেনটা কি হবে? স্ট্রেন হলো একটা রেশিও। এই যে স্ট্রেসের ডেফিনেশন রিদম, ফোর্স পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। আচ্ছা, সো তাহলে স্ট্রেনের জিনিসটা কি? ইট ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থ। সো তাহলে চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল, এইটা হবে স্ট্রেন। তো এখন এইখানের মধ্যে তোমরা ফাইনালি দেখবা যে আমরা যখন নাকি ইয়াং মডুলাস বের করব আর স্ট্রেস স্ট্রেন যখন নাকি আমরা কনসিডারেশনে নিচ্ছি, তখন অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা সবকিছু কনসিডারেশনে নিচ্ছি। যে ফোর্স কত দিলাম ওইটাও ক্যালকুলেশনের মধ্যে নিতেছি, ফোর্সের জন্য চেঞ্জ ইন লেন্থ কতটুকু হলো ওইটা তো নিলাম, এটা তো স্টিফনেসের সময়ও নিতাম। এন্ড এখানে আরো এক্সট্রা দুইটা জিনিস কি নিতেছি, এক্সট্রা দুইটা জিনিস নিতেছি, অরিজিনাল লেন্থ অফ দ্য ম্যাটেরিয়াল এন্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া, যেটা আমরা কি করি নাই, স্প্রিং কনস্ট্যান্ট বের করতে সময় এই দুইটা জিনিস আমরা কনসিডারেশনে নেই নাই, কিন্তু এখন আমরা এই দুইটা জিনিসও কি করতেছি, কনসিডারেশনে নিচ্ছি। তো তাহলে এর জন্য আমাদের কি পাবো, ফাইনালি সবকিছু কনসিডারেশনে নেওয়ার পর উই উইল গেট পিওরলি দ্য প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল ইটসেলফ। ঠিক আছে, যেটা কি করবে না, ম্যাটেরিয়ালের ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে না। সো তাহলে এখানের মধ্যে স্ট্রেন জিনিসটা কি, এটা হলো একটা রেশিও, কার কার মধ্যে রেশিও, চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থের মধ্যে। তো এখন এখানের মধ্যে স্ট্রেইনের ফর্মুলাটা তাহলে কি লেখা যায়, ব্যাপারটা হলো এরকম যে ফার্স্টে মনে করো the material was this, okay, this was the material and this is the original length, original lengthটাকে আমি x দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। so this is the original length of the material. now আমি তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম F, এই ফোর্স অ্যাপ্লাই করাতে what happened, এই ফোর্স অ্যাপ্লাই করাতে this material elongated or extended and এতটুকু লেন্থ হয়েছে। সো তাহলে চেঞ্জ ইন লেন্থ কতটুকু হলো এইটা নাকি, সো চেঞ্জ ইন লেন্থটাকে আমরা ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। সো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ। সো ডেল্টা এক্স ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ। সেম ওয়েতে আমরা এমনও বলতে পারি যে আমরা যদি তার উপর একটা কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি, যে মনে করো ম্যাটেরিয়ালটা ফার্স্টে ছিল এরকম, ম্যাটেরিয়ালটা ফার্স্টে এরকম ছিল যে তার অরিজিনাল লেন্থ ছিল এইটা, এখন তুমি তার উপরে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করছো, সো তাহলে ম্যাটেরিয়ালটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো তাহলে চেঞ্জ ইন লেন্থ হলো কতটুকু, এতটুকু লেন্থ কমে গেছে না। তো তাহলে এতটুকু লেন্থ কমে গেলে পরে তখন সেকেন্ডটাকে কি লেন্থ ডাকি, ফেক লেন্থ না, ওইটা হলো আমাদের নিউ লেন্থ অর এক্সটেন্ডেড লেন্থ, ঠিক আছে, ফেক লেন্থ না। আচ্ছা, তো তাহলে এখানের জন্য কাজটা কি, দিস ইজ দ্য অরিজিনাল লেন্থ, this is the final length. তো তাহলে ফাইনাল লেন্থ আর অরিজিনাল লেন্থের মধ্যে ডিফারেন্স থেকে আমরা কি পাবো, চেঞ্জ ইন লেন্থটা পাবো। চেঞ্জ ইন লেন্থটা কম্প্রেশনও হইতে পারে, যে লেন্থটা কমতেও পারে আবার লেন্থটা বাড়তেও পারে, ডিপেন্ড করে আমরা কেমন টাইপের ফোর্স অ্যাপ্লাই করতেছি ওইটার উপরে, ঠিক আছে। তো তাহলে এখানের জন্য হোয়াট উই উইল রাইট ডাউন, যে স্ট্রেন ইকুয়াল টু কি হবে, স্ট্রেন উইল বি ইকুয়াল টু
change in length divided by the original length of the material. আচ্ছা, তো এখন এটা কে বলবা, এটা মারিয়া বলতো যে স্ট্রেইনের ইউনিট তাহলে কি হইতে পারে? স্ট্রেইনের ফর্মুলা হলো চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। ইউনিট কাটা পড়ে যাবে না? ভেরি গুড, যে এখানের মধ্যে চেঞ্জ ইন লেন্থের ইউনিটও হলো মিটার, অরিজিনাল লেন্থের ইউনিটও হলো মিটার, তো তাহলে মিটার মিটার কি হবে, কাটাকাটি হয়ে যাবে না? তো তাহলে স্ট্রেইনের কোনো ইউনিট নাই। আর কোনটার জন্য ইউনিট নাই? আর অনেক কিছুই আছে ইউনিট ছাড়া, যেগুলো নাকি একদম আমাদের পিওর রেশিও, যে লেন্থের রেশিও বা ফোর্সের রেশিও যেটাই বলো, ওরকম টাইপের কোয়ান্টিটি আমরা পাইলে পরে তার কি থাকবে না, ফাইনালি কোনো ইউনিট থাকবে না, বিকজ লেন্থ আর লেন্থের এই যে ইউনিট গুলা কি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। চেঞ্জ ইন লেন্থটাও মিটারে, অরিজিনাল লেন্থটাও মিটারে, সো তাহলে লেন্থ বাই লেন্থ কি হবে, ইউনিট কাটাকাটি হয়ে ফাইনালি স্ট্রেইনের কোনো কি থাকবে না, ইউনিট থাকবে না। বুঝা গেছে? এন্ড স্ট্রেইন, এই যে স্ট্রেসের যেরকম একটা গ্রিক সিম্বল ছিল সিগমা, ওরকম স্ট্রেইনেরও একটা গ্রিক সিম্বল আছে। গ্রিক সিম্বলটা কি কেউ বলতে পারবা? পাই। না, রিক্তি বলতে পারবা স্ট্রেইনের গ্রিক সিম্বলটার নাম কি? ওকে, স্ট্রেইনের গ্রিক ল্যামডা। সিম্বলটার নাম হলো, সিম্বলটা দেখতে এরকম, ইএমএফ এর যেমন সিম্বল আঁকতাম না, ওইটাই। এখন এটার নামটা কি, এই গ্রিক লেটারটার নামটা কি কেউ জানো? আরে পিওর ম্যাচে পড়ছিলাম মনে হয়। এই গ্রিক লেটারটার নাম হলো এপসিলন। ঠিক আছে, দিস গ্রিক লেটার ইজ কল্ড এপসিলন। তো তাহলে স্ট্রেইনেরও এরকম একটা সিম্বল আছে, গ্রিক সিম্বল হুইচ ইজ এপসিলন, আর এটা কি হবে, চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থের রেশিও। ইউনিভার্সাল সাইন এখানে অনেক কাজে ইউজ করা হয়। গ্রিক লেটার এখানে সায়েন্টিস্টরা কেন এত পছন্দ করে এটা জানি না, তোমরা পরে যা দেখবা যে মিউ, মিউ যে একটা গ্রিক লেটার, এটা যে কত জায়গায় ইউজ করে কল্পনার বাইরে। এত এত জায়গায়, যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন হলো মিউ, দেন তোমার মাস পার ইউনিট লেন্থ, ওটা ওয়েবস এর মধ্যে পাবা, এটাও মিউ। এরপরে যায় কিসে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটার সিম্বল মিউ। এমন অনেকগুলো জায়গাতে, দেন মাইক্রো, যে মাইক্রোমিটার, মাইক্রোসেকেন্ড, ওখানের মধ্যে মিউ, প্রত্যেকটা জায়গার মধ্যে এই মিউটা ওরা ইউজ করছে। তেমন অনেক জায়গায় যে মাল্টিপল জায়গাতে এরকম ইউজ করতে পারে, বুঝতে পারছো? দেন ইপসিলন, এটা A2 তে উঠেও পাবা, যে ওখানের মধ্যে আমাদের পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বলতে একটা জিনিস আছে, ওই জিনিসটার সিম্বল হলো এপসিলন। তো এরকম অনেক জায়গাতে সেম টাইপের সিম্বল তারা ইউজ করে, বাট তোমার অ্যাজ আ স্টুডেন্ট বুঝতে হবে যে কোন জায়গায় কোন মিনিং এ ইউজ করা হচ্ছে। ঠিক আছে, অলরাইট। তো তাহলে এইটা হলো বেসিক্যালি ফার্স্ট অফ অল স্ট্রেস এন্ড স্ট্রেইনের আমরা কি দেখলাম, ডেফিনেশনস গুলি দেখলাম। ওকে, ডেনসিটি তো তোমার পি না, মোমেন্টাম হলো পি। এসআস, মোমেন্টামের সিম্বল হলো পি আর ডেনসিটির সিম্বল হলো রো। রো আর পি তো সেম নাই, যে রো হলো এইভাবে আঁকে, রো হলো একটা কুজা পি, যে কাঁধ এরকম কুজে গেছে এমন টাইপের, বুঝতে পারছো? তো ডেনসিটি আর মোমেন্টাম দুইটার সিম্বল আলাদা, একটা হলো পি আর একটা হলো রো, দুইটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা, আর যদি তোমার এরকম বেশি প্রবলেম হয় ওইরকম রোটা লিখতে, পি থেকে আলাদা করে লিখতে, দেন তাহলে ওয়ার্ডে লিখবে একদম ডিরেক্টলি, যে ডেনসিটি আর মোমেন্টাম ওয়ার্ডে আলাদা আলাদা করে লিখবা, তাহলে যেন তোমার নিজেরও কনফিউশন না হয়, এক্সামিনারও যেন ঠিক মতো বুঝতে পারে যে তুমি অ্যাকচুয়ালি কি মিন করতেছো। ওকে, আচ্ছা। তো তাহলে ফার্স্ট অফ অল আমরা স্ট্রেস আর স্ট্রেইনের এই দুইটা ডেফিনেশন এন্ড ফর্মুলাগুলো দেখে রাখলাম। নাও লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক এন্ড রিড থ্রু ফার্স্ট স্ট্রেস এন্ড স্ট্রেইনের ব্যাপারগুলো তারা কি বলছে। আচ্ছা, এই যে ফার্স্টে এই চ্যাপ্টার থেকে শিখবো কি, ক্যালকুলেট টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেস,
ক্যালকুলেট টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেন, আর আরেকটা হলো ক্যালকুলেট ইয়াং মডুলাস। এইটা হলো আমাদের মেইনলি শিখার জিনিস এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, সিম্বল ভুলে গেলে নেম লিখে দিবা, এটাই সেফ। আচ্ছা, বলতেছে কি দেখো, if you pull on the two ends of a metal bar, you are unlikely to deform it at all. However, pulling it with the same force on the two ends of a very thin piece of wire made of the same metal may have very different result. যে তোমার মনে করে এত বড় একটা মেটাল বার, তুমি কি করবা, টেনে হাত দিয়ে টেনে এরকম লম্বা করার ট্রাই করবা, তুমি দেখবা যে তোমার সিগনিফিক্যান্ট কোনো ডিফরমেশন করতে পারতেছো না ওই মেটাল বারের মধ্যে। কিন্তু তুমি মেটাল বারটাকে যদি অনেক থিন বানায় ফেলো, অনেক চিকন বানায় ফেলো, তখন তুমি দেখবা যে সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করলে ওটার উপরে কি করা যাচ্ছে, নোটিসেবল একটা ডিফরমেশন করানো যাচ্ছে। অলরাইট, তো তাহলে এই ব্যাপারটা কেন, বিকজ ক্রস সেকশনাল এরিয়া কমায় দিলে পরে কি হয়ে যাচ্ছে, স্ট্রেসের ভ্যালুটা বেড়ে যাচ্ছে। ওই ব্যাপারগুলো এখানের মধ্যে তারা বলবে। কি বলতেছে আমরা দেখি একটা একটা করে। বলতেছে কি, it will probably extend elastically and may pass its elastic limit যদি তুমি বেশি ফোর্স এক্সার্ট করো আর কি, and start to experience a permanent deformation which we call plastic deformation. Depending on the specific metal and the exact dimensions, the length and cross sectional area, it is possible that your force may be strong enough to break the wire. তো তাহলে তুমি যদি এরকম পালোয়ান হও বা অনেক বেশি চিকন কোন একটা ওয়্যার নাও, তো তাহলে কি করতে পারবা, your force can be very large that it may fracture the wire or break the wire, যেটাই বলো। This example demonstrates that engineers need more information about the forces that may be encountered with the structure they are building than just the number of newtons. এই যে যেটা বললাম যে শুধু ফোর্স আর এই ফোর্সের জন্য কতটুকু ডিফরমেশন হচ্ছে, এই ব্যাপারটাই আমাদের ফুল পিকচারটা না, আমাদের কি করতে হবে, ম্যাটেরিয়ালের ডাইমেনশনটাকেও কনসিডারেশনে নিতে হবে। তো এর জন্যই ইঞ্জিনিয়ারদের যখন নাকি তারা কোন একটা কনস্ট্রাকশন করবে, তখন তাদের আগে থেকে জানতে হবে যে এই অবজেক্টের উপর, আর এই মনে করো তুমি একটা ব্রিজ বানাইলা, ব্রিজে তোমরা মাঝে মাঝে ওরকম দেখবা ব্রিজ দিয়ে যাইতে সময় একটা সার্টেন সিগন্যাল দেওয়া থাকে, একটা ওয়ার্নিং সাইন দেওয়া থাকে যে এত মেসের বেশি লরি বা ট্রাক যেন এই ব্রিজের উপর দিয়ে না যায়, বা এট আ টাইম এতগুলা গাড়ি পাস করতে পারবে, বিকজ তার তো একটা লোড বেয়ারিং ক্যাপাসিটি আছে। এর থেকে বেশি যদি তুমি লোড দাও, তো তখন কি করতে না পারে, ব্রিজটা ওই ফোর্সটাকে উইথস্ট্যান্ড নাও করতে পারে, যে ব্রিজটা ভেঙে পড়তে পারে বা পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যাবে এমন টাইপের। সো তাহলে দে নিড টু নো বিফোর হ্যান্ড যে কেমন টাইপের কনস্ট্রাকশন তারা করবে। তো ওইগুলা এর জন্য আমাদের ডাইমেনশন গুলা কনসিডারেশন নাও ইম্পর্টেন্ট, যেটা আগের ক্লাসে আমরা একটা প্রিফেস দিয়ে আসছিলাম। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, you use the same force and the same metal, but in the case of metal bar you made no impression on it. যেটা বলছি যে তোমার সেম ম্যাটেরিয়াল সেম ফোর্স, কিন্তু ডিফারেন্ট সময়ে or different ডাইমেনশনে তোমার চেঞ্জ গুলো হলো আলাদা। কেন? বিকজ ডাইমেনশনস অলসো ম্যাটার। ওকে, সাইজ ম্যাটারস। বুঝতে পারছো এসাস? while the thin wire flow. ওকে, সো তাহলে মেটাল বারের উপর এত বড় কোনো চেঞ্জ আনতে পারো নাই, কিন্তু থিন একটা ওয়্যারকে ভেঙে ফেলতে পারছো। সো এর জন্য to make fair comparisons between samples, we need to consider the forces on them and their sizes as well as the materials from which they are made of. So তাহলে সবকিছুই আমাদের কনসিডারেশনে নিতে হবে before taking a decision. So এখন স্ট্রেসের কথাটা কি বলতেছে, let's see. Stress, tensile or compressive stress, is the measure of the force within a material sample, but it takes account of the cross sectional area across the sample. যেটা বললাম যে কতটুকু ফোর্স দিচ্ছি শুধু এটাই না, ওই ফোর্সটা কতটুকু ক্রস সেকশনাল এরিয়ার উপরে এক্সার্ট হচ্ছে, ওই ব্যাপারটা আমরা কি করতেছি, কনসিডারেশনে নিচ্ছি, or we are taking that into account. This allows force compressions to be made between samples of different sizes, so they are measured under the comparable condition. এই যে স্ট্রেস, যার ইউনিট প্যাসকেল বলতে পারো আর নিউটন পার মিটার স্কয়ার বলতে পারো, যেটা ইচ্ছা, ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। এন্ড এই যে এই সিম্বলটার নাম কি, সিগমা, and this is equal to force by area. তো এখন এখানে একটা ওয়ার্ক এক্সাম্পল তারা শো করছে, সিলিন্ড্রিক্যাল স্টোন কলাম হ্যাজ আ ডায়ামিটার অফ 60 সেন্টিমিটার। তো একে তো দেওয়া আছে ডায়ামিটার, তো ডায়ামিটার থেকে রেডিয়াসে নিতে হবে কিভাবে, বাই ডিভাইডিং বাই 2। সো তাহলে ডায়ামিটার থেকে রেডিয়াসে নিবে বাই ডিভাইডিং বাই 2, আর ইউনিটটা কিসে আছে, সেন্টিমিটারে। তো তাহলে সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে, মিটারে নিতে হবে।
Now in order to convert centimeter into meter কি করতে হবে, we have to divide by 100. তো ওই ব্যাপারটা তারা অলরেডি করছে। তো ফোর্স অ্যাপ্লাই করতেছে, সাপোর্টস আ ওয়েট অফ 2500 নিউটন। তো তাহলে ফোর্স হলো 2500 আর এরিয়া তারা আলাদা করে বের করে রাখছে যে পাই আর স্কয়ার। এই যে আর কত করছে, 60 কে ফার্স্টে ডিভাইডেড বাই 2 করছে, আবার ডিভাইডেড বাই 100 করছে। কেন ডিভাইডেড বাই 2 করছে? ইন অর্ডার টু কনভার্ট ইট ইনটু রেডিয়াস। আবার ডিভাইডেড বাই 100 কেন করছে? তাহলে যেন সেন্টিমিটার থেকে মিটারে নিতে পারে। দেন তারা এখানে স্ট্রেসের ভ্যালুটা বের করছে, which came out to be 8850 প্যাসকেল। এক্সাম হিন্টে বলছে যে এমন টাইপের তোমরা লেআউটটা ইউজ করবা তাহলে যেন তোমাদের মার্কস কাটার কোনো সুযোগ না পায় এক্সামিনাররা। অলরাইট, তো তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখা লাগবে। নাও দ্যাট ওয়াজ অ্যাবাউট স্ট্রেস। এখন স্ট্রেইনের ব্যাপারটা কি বলতেছে, টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেইন is a measure of the extension or compression of a material sample. শুধু চেঞ্জ ইন লেন্থটাকে কনসিডারেশনে নিচ্ছে না, বাট আরো কি কনসিডারেশনে নিচ্ছে, the original length of the sample is it, but it takes account of the original length of the sample. তো এর জন্য কি হয়, this allows extension comparisons to be made between samples of different sizes, so that they are measured under comparable condition. এই যে তুমি ডাইমেনশনের ব্যাপারটাকে কি করতেছো, কনসিডারেশনে নিয়ে এখন পুরাপুরি ইউ আর নাও কনসেন্ট্রেটিং অন দ্য ম্যাটেরিয়াল প্রপার্টি, নট অন দ্য ডাইমেনশনস এনিমোর। তো তাহলে যে স্ট্রেইন যার কোনো ইউনিট নাই, কেন? বিকজ মারিয়া আমাদেরকে অলরেডি বলছে যে চেঞ্জ ইন লেন্থের ইউনিট হলো মিটার, অরিজিনাল লেন্থের ইউনিট হলো মিটার। তো তাহলে কাটাকাটি চলে গেলে দেয়ার উইল বি নো ইউনিটস ফর স্ট্রেইন। এন্ড এই যে সিম্বলটা কি, সিম্বলটার নাম হলো এপসিলন। দিস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। আচ্ছা, as strain is a ratio, it has no units. However, it is often expressed as a percentage by multiplying the ratio by 100. যে মাঝে মাঝে তোমাকে এমন দিতে পারে, কি দিতে পারে, যে strain হলো 3%. So strain 3% মানে কি, পার্সেন্ট মানে কি, ডিভাইডেড বাই 100 বেসিক্যালি। তো তাহলে strain 3% মানে 3/100, which is 0.03. তো তাহলে কোশ্চেনে যখন নাকি এমন ভাবে দিবে যে স্ট্রেন হলো 3%, তো তাহলে তোমার স্ট্রেনের ভ্যালুটা এমন ভাবে বের করে নিতে হবে। কিভাবে বের করব, যত পার্সেন্ট বলছে ততকে 100 দিয়ে ডিভাইড দিব। সো তাহলে স্ট্রেন 3% মানে কি 3 ডিভাইডেড বাই 100, which is 0.03. সো তাহলে স্ট্রেনের ভ্যালু তখন আমরা কত বলবো, 0.03 বলবো। এখন এখানে আরেকটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে, দেখো এই যে একটা কপার ওয়্যার যার অরিজিনাল লেন্থ ছিল 1.76 মিটার, সে এখন লম্বা হয়ে 1.80 মিটার হয়েছে। তো তাহলে চেঞ্জ ইন লেন্থটা কত হবে, ফাইনাল লেন্থ আর অরিজিনাল লেন্থের মধ্যে ডিফারেন্স, which is 0.04 মিটার। সো দিস ইজ দ্য চেঞ্জ ইন লেন্থ। তো তাহলে আমাদের স্ট্রেইনের ভ্যালুটা কি হবে, চেঞ্জ ইন লেন্থ যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা থেকে চেঞ্জ বের করলাম, which is 0.04 আর ডিভাইডেড বাই দ্য অরিজিনাল লেন্থ, which is 1.76. সো এখানের জন্য কত আসলো, 0.023, আর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে পরে 2.3%। এক্সামের সময় অলওয়েজ পার্সেন্টেজে নিতে হবে এমন কোনো কথা নাই, 0.023 ইজ গুড এনাফ, 0.023 লিখে দিলে পরে হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইটা গেল ফার্স্ট অফ অল কি জিনিস, স্ট্রেস এন্ড স্ট্রেইন এর মধ্যে আমাদের ফার্স্টে আমরা ডেফিনেশনস গুলি দেখে রাখলাম, ফর্মুলা গুলি দেখে রাখলাম, ইউনিট গুলো দেখে রাখলাম, এন্ড দুইটা ওয়ার্ড এক্সাম্পল দেখে নিলাম বই থেকে। নাও we will now deal with the ultimate material property, which is called Young modulus. ঠিক আছে, Young modulus একদম স্পেসিফিক্যালি আমাদের ম্যাটেরিয়ালের প্রপার্টি। এটা কি করবে না, ম্যাটেরিয়ালের ডাইমেনশন বাড়াও কমাও, ম্যাটেরিয়ালের উপরে ফোর্স তুমি চেঞ্জ করো, যাই করো, এই ইয়াং মডুলাসের ভ্যালু চেঞ্জ হবে না, ঠিক আছে। তো তাহলে দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখন ইয়াং মডুলাস জিনিসটা কি, ইয়াং মডুলাস ইজ রেশিও অফ স্ট্রেস এন্ড স্ট্রেইন। যে ব্যাপারটা কি, ইয়াং মডুলাস জিনিসটা কি, এটা আমরা ডেফিনেশন নোটের মধ্যেও লিখে দিব, সমস্যা নাই। ফার্স্টে আমরা বই যখন আসছে বই থেকে পড়ে নেই। হ্যাঁ, কি বলতেছে এখানে, if a material is deformed elastically, stress will be proportional to the strain. এইটা হলো বেসিক্যালি আমাদের হুকস ল, বুঝছো? হুকস ল যে আমরা ফোর্স আর এক্সটেনশন দিয়ে পড়ে আসছি, এটা অ্যাকচুয়ালি ফোর্স এক্সটেনশন না, সে স্ট্রেস এন্ড স্ট্রেইন দিয়ে বলছিল। আমরা ছোট ছিলাম তখন আমরা শুধু ফোর্স আর এক্সটেনশন নিয়ে কথা বলছি, এখন অ্যাকচুয়ালি
হুকস ল আমরা কেমন ভাবে বলবো? হুকস ল স্টেটস দ্যাট stress is directly proportional to the strain provided limit of proportionality is not exceeded. তো এই রিলেটেড আমরা গ্রাফগুলা যেটা বললাম যে টিউসডে ক্লাসে ওই গ্রাফগুলা নিয়ে ডিল করব। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, with a constant of proportionality that is the measure of the stiffness of the material, যে এইটা আমাদের অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালের স্টিফনেস দিবে, which is called Young modulus. এই যে the stiffness constant is called Young modulus. কি বলতেছে, let's see, যে how much of it deforms under a certain stress, যে কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করলে কতটুকু স্ট্রেইন হয়। স্ট্রেসটা কিসের সাথে রিলেটেড? কতটুকু ফোর্স অ্যাপ্লাই করলাম ওইটার সাথে রিলেটেড। আর স্ট্রেইনটা কার সাথে রিলেটেড? যে এতটুকু ফোর্স অ্যাপ্লাই করাতে কতটুকু ডিফরমেশন হইলো ওইটার সাথে। তো তাহলে কতটুকু স্ট্রেসের জন্য কতটুকু স্ট্রেইন হবে আর কতটুকু ফোর্সের জন্য কতটুকু ডিফরমেশন হবে, এইটার একটা মেজারমেন্ট হলো ইয়াং মডুলাস। এন্ড ইয়াং মডুলাসটা হলো একদম আমাদের আলটিমেট প্রপার্টি। এটা কার প্রপার্টি? একদম ইনহেরেন্ট প্রপার্টি অফ দ্য ম্যাটেরিয়াল ইটসেলফ। যে কপারের জন্য তুমি একটা ইয়াং মডুলাসের ভ্যালু বের করলা, দ্যাট ইয়াং মডুলাস ভ্যালু উইল নেভার চেঞ্জ, নো ম্যাটার তুমি ডায়ামিটার অর তুমি কপারের লেন্থ কত বাড়াইতেছো আর লেন্থ কত কমাইতেছো, এটা যায় আসবে না। ইভেন্চুয়ালি কি হবে? The young modulus for copper will remain the same anywhere. ঠিক আছে? তো কি বলতেছে? So the young modulus is a measure of the stiffness of a material, আচ্ছা, which takes account of the shape and size of the sample. তো তাহলে এই যে এটা কি করতো না, স্প্রিং কনস্ট্যান্ট কে, স্প্রিং কনস্ট্যান্ট কে টা কি করতো না, শেপ এন্ড সাইজ অফ দা স্যাম্পল কে কিন্তু কনসিডারেশনে নিত না। কিন্তু এখন এখানের মধ্যে কাজটা কি করতেছে, ইয়াং মডুলাসের ক্যালকুলেশনের সময় কিন্তু শেপ এন্ড সাইজ অফ দা স্যাম্পলও কনসিডারেশনে নেওয়া হচ্ছে। সো কি বলতেছে এখানের মধ্যে, সো দ্যাট ডিফারেন্ট স্যাম্পলস অফ দা সেম ম্যাটেরিয়াল will all have the same value for the young modulus. তো তাহলে সেম ম্যাটেরিয়াল তুমি ডিফারেন্ট স্যাম্পল নিলা, যে একটা ছোট স্যাম্পল নিছো, একটা মোটা স্যাম্পল নিছো, একটা চিকন স্যাম্পল নিছো, যত কিছুই নাও না কেন সবগুলা কপার দিয়ে বানানো, মনে করো সবগুলা হলো কপার দিয়ে বানানো। তো তাহলে তুমি ডাইমেনশন বাড়াও কমাও যত কিছুই চেঞ্জ করো না কেন, দ্য ইয়াং মডুলাস উইল নেভার চেঞ্জ। কপারের জন্য ইয়াং মডুলাস উইল অলওয়েজ রিমেইন দ্য সেম, স্টিলের জন্য ইয়াং মডুলাস উইল অলওয়েজ রিমেইন দ্য সেম। দেন তোমার অ্যালুমিনিয়ামের জন্য ইয়াং মডুলাস, যে কোনো ম্যাটেরিয়াল যে তোমার রিগার্ডলেস অফ দ্য ডাইমেনশন the young modulus will remain the same. তো এখন কি বলতেছে, the idea of stiffness is a measure of how much the material deforms when forces are applied to it. যেটা বললাম যে স্টিফনেস ব্যাপারটা কি, যে ফোর্স অ্যাপ্লাই করার পরেও কে তার শেপটাকে কত শক্ত করে ধরে রাখার ট্রাই করতেছে। যে তুমি অনেক ফোর্স অ্যাপ্লাই করলে স্টিল তুমি ম্যাটেরিয়ালটাকে কি করতে পারতেছো না, ডিফর্ম করতে পারতেছো না। হোয়াট ডাজ দ্যাট টেল অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল, যে তোমার এই ম্যাটেরিয়ালটা হলো অনেক বেশি স্টিফ, যে সে তার অরিজিনাল শেপ আর অরিজিনাল লেন্থ কে চেঞ্জ করতে দিতে চাচ্ছে না, আর চেঞ্জ করতে অনেক বেশি কি করা লাগতেছে, তোমার কষ্ট করতে হচ্ছে। তো তাহলে ইয়াং মডুলাসের এখানে ডেফিনেশনটা কি হবে, ইট ইজ দ্য রেশিও অফ স্ট্রেস এন্ড স্ট্রেইন। তো তাহলে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেইন। এন্ড এখানে থেকে বুঝেই যাওয়া যাচ্ছে, দেখো মারিয়া, স্ট্রেসের ইউনিট হলো প্যাসকেল, স্ট্রেইনের কোনো ইউনিট নাই। তো তাহলে উপরে প্যাসকেল আর নিচে কোনো ইউনিট নাই, তো তাহলে ফাইনাল ইউনিট কি থাকবে, প্যাসকেলই থাকবে না? অলরাইট, সো তাহলে এর জন্য ইয়াং মডুলাসের ইউনিটটাও কি, ইয়াং মডুলাসের ইউনিটটাও হলো প্যাসকেল। ঠিক আছে, যে ইয়াং মডুলাস হলো স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। তো এখন স্ট্রেসের ইউনিট হলো প্যাসকেল which is on the numerator and denominator হলো স্ট্রেইন যার কোনো ইউনিট নাই। তো তাহলে the final unit Pascal divided by no unit will remain as Pascal. তো তাহলে young modulus এর ইউনিটটাও কি, Pascal. So young modulus is represented by the letter capital E. Now এইখানে অনেকজন স্টুডেন্টের খুব বাজে লেভেলের প্রবলেম হয়, তারা কি করে, একে হলো young modulus is equal to এইটা, young modulus is equal to stress by strain। আবার অনেকজন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আছে না, এটার ফর্মুলা কি, হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন না লাবিবা? ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কি, হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন। তো এখন তারা এই দুইটা জিনিস মিক্স আপ করে ফেলে, এইখানে ই এখানে ই। তো তাহলে কোন ই কখন কি মিন করতেছে, এটা তো এনার্জি,
আর এটা তো ইয়াং মডুলাস। তো এর জন্য এনার্জিটাকে আলাদা করে বোঝানোর জন্য কি করা হয়, উই ইউজ সাবস্ক্রিপ্ট ইএল, এই জিনিসটা অ্যাড করে রাখি। তো ইএল টা অ্যাড করে রেখে এটা কি বোঝাচ্ছি, দিস ইজ ইলাস্টিক স্ট্রেন এনার্জি অর ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। তো এটা হলো অনেক বড় একটা ক্যাভিয়াট, যে এটা তোমাদের অলওয়েজ মাথায় রাখা লাগবে, হুইচ ইজ ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বোঝানোর জন্য কি করব, এই ছোট একটা সাবস্ক্রিপ্ট ইউজ করব। ঠিক আছে নাবিল, আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি বোঝানোর জন্য শুধু ই দিয়ে লিখবো না, আমরা কি দিব, ই এর নিচে এরকম ছোট করে ই এল লিখে রাখবো, তাহলে যেন আমরা বুঝতে পারি যে এখানে আমরা কি মিন করতেছি, এনার্জি। আর ইয়াং মডুলাস ইজ রিপ্রেজেন্টেড বাই অনলি দ্য লেটার ক্যাপিটাল ই। তো তাহলে ইয়াং মডুলাস আমরা ক্যাপিটাল লেটার ই দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, সবার কাছে কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, কনফিউশনের কথাটা কি বললাম, যে এনার্জিও ই দিয়ে রিপ্রেজেন্ট করি, ইয়াং মডুলাসও ই দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এর জন্য ইয়াং মডুলাস আর এনার্জিটিকে আলাদা করে বোঝানোর জন্য কি করব, এনার্জির ফর্মুলাতে আর এনার্জির সিম্বলের মধ্যে এক্সট্রা একটা সাবস্ক্রিপ্ট অ্যাড করব, হুইচ ইজ ইএল। এটা দিয়ে কি বুঝাচ্ছি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। তো তাহলে দিস উইল মিন ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি or elastic strain energy, যেটাই বলো, আর এটা মিন করতেছে ইয়াং মডুলাস। আচ্ছা, তো এখন এই যে আমরা যে কথাটা লাস্ট দিন এত বারবার করে ডিসকাস করে আসছিলাম, ওই ব্যাপারটা নিয়ে তারা বলছে লার্নিং টিপ, the stiffness constant k from the Hooke's law relates to a particular object such as a spring। ঠিক আছে, যে একটা স্প্রিং এর জন্য তখন তার ডাইমেনশনটা ওখানে মধ্যে কনসিডারেশনে নেয় নাই, তখন যে স্টিফনেস কনস্ট্যান্টটা বের করছে বা স্প্রিং কনস্ট্যান্টটা বের করছে ওইটা হলো কি, কে। এটা হলো স্পেসিফিক অবজেক্টের জন্য, যে আমাদের অবজেক্ট বাই অবজেক্ট বেসিস বারবার করে কে বের করতে হবে। কিন্তু ফর আ ম্যাটেরিয়াল the young modulus capital E is the stiffness constant for the material in general। যে ওই ম্যাটেরিয়ালে নো ম্যাটার হোয়াট দ্য সাইজ, যে ওই ম্যাটেরিয়াল দিয়ে বানানো ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট হইতে পারে, হ্যাঁ ওই ম্যাটেরিয়াল দিয়ে বানানো ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট হইতে পারে, বাট সবগুলি অবজেক্টেরই কি হবে, ইয়াং মডুলাসের ভ্যালু সেম থাকবে। তো তাহলে রিগার্ডলেস অফ দ্য স্যাম্পল সাইজ অর রিগার্ডলেস অফ দ্য অবজেক্ট ডাইমেনশন, the young modulus will always remain the same। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার করতে পারছি যে ইয়াং মডুলাস অ্যাকচুয়ালি আমাদের কেন দরকার? আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা গেল ফার্স্ট অফ অল আমাদের ইয়াং মডুলাসের ডিসকাশন। এখন এখানে ইয়াং মডুলাসের একটা ব্যাপার তারা বলে দিচ্ছে, যে দেখো এই ইয়াং মডুলাসের ডেফিনেশনটা শুধু কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেবল, যতক্ষণ পর্যন্ত ইলাস্টিক ডিফরমেশন হচ্ছে। হ্যাঁ, কি বলতেছে, the definition for the young modulus must also include the fact that the material must be undergoing elastic deformation। why? আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এখানের জন্য যে ব্যাপারটা আমরা বলতেছিলাম, কি হয়েছে, যে ইয়াং মডুলাসের ব্যাপারটা কি, স্ট্রেস যতক্ষণ পর্যন্ত স্ট্রেইনের সাথে প্রপোর্শনাল আছে, হ্যাঁ যে যতক্ষণ পর্যন্ত স্ট্রেস এন্ড স্ট্রেইন আর প্রপোর্শনাল, ততক্ষণ পর্যন্ত আমাদের কি হবে, গ্রাফটা স্ট্রেট লাইন থাকবে। যেটা আমরা বলছি যে গ্রাফের ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে যে এই পোরশনটায় দেখবো, এরকম এই জায়গাটায়, হ্যাঁ যে গ্রাফের এই ব্যাপারটা আমরা এই জায়গার মধ্যে দেখবো। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যতক্ষণ পর্যন্ত গ্রাফটা লিনিয়ার, ওই পার্ট থেকে আমরা কি করব, ইয়াং মডুলাসটা বের করব। এটা গ্রেডিয়েন্ট অফ স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফ, ওইটা আমরা দেখব পরে। এখন এই কথাটা বলতেছে যে the definition of the young modulus also includes the fact that the material must be undergoing elastic deformation beyond the limit of proportionality। this equation will no longer work to calculate the stiffness of the material। যে তোমার স্টিফনেস বের করার জন্য, আর স্টিফনেসটা আমাদের ইয়াং মডুলাস দিয়ে যে বের করি, এটা শুধু কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেবল থাকবে,
only up to the limit of proportionality, ওইটা এক্সিড করে চলে গেলে পরে তখন আর কি করা যাবে না, এই ফর্মুলা দিয়ে যে স্ট্রেস বাই স্ট্রেন, এই ফর্মুলা দিয়ে আমাদের স্টিফনেসটা বের করা যাবে না, বিকজ তখন আমাদের ম্যাটেরিয়াল হার্ডেনিং বলতে একটা ব্যাপার হয়, যে ব্যাপারগুলো আমরা পড়বো, যে গ্রাফের শেপগুলো এরকম অ্যাব্রাপ্টলি কেন চেঞ্জ হচ্ছে বা না হচ্ছে, যে ম্যাটেরিয়ালের ভিতরে যেসব মলিকিউলস গুলি থাকে তাদের ওরিয়েন্টেশন গুলা চেঞ্জ হয়ে যায়, ওইসব জিনিস নিয়ে আমরা ডিসকাস করব পরে। তো এখন এইখানের জন্য তার একটা ফর্মুলা দিছে, ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু হোয়াট, স্ট্রেস বাই স্ট্রেন না, ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, সরি স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হলো ফোর্স বাই এরিয়া, আর স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তো এখন এইখানের জন্য কি হয়েছে, নিউমারেটর আর ডেনোমিনেটরের যে ডিভিশন গুলাতে আছে, যে উপরে নিউমারেটরে এরিয়াটা কি ফর্মে আছে, ডিভিশন ফর্মে আছে না, তো তাহলে এরিয়াটা কি হবে, নিচে নেমে আসবে। আর ডেনোমিনেটরে দেখো অরিজিনাল লেন্থটা ডিভিশন ফর্মে আছে, তো তাহলে এটা কি হবে, ইকুয়েশনের উপরে চলে আসবে। সো তাহলে হোয়াট উইল হ্যাপেন, সো তাহলে young modulus is equal to কি আসে, young modulus becomes force into original length divided by cross sectional area into change in length, যে এইখানে তারা যে ফর্মুলাটা দিছে, যে from the original definitions of stress and strain the young modulus can also be calculated from this equation, যে young modulus is equal to force into original length divided by cross sectional area into change in length, ঠিক আছে। ওই তো অ্যাক্সিডেন্টালি দুইটা ই কে সোয়াপ না করার জন্য এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে, যে এনার্জি বোঝানোর জন্য তখন কি করবা, নিচে একটা সাবস্ক্রিপ্ট দিয়ে রাখবা। আচ্ছা, নাও হিয়ার উই হ্যাভ অ্যানাদার ওয়ার্কড এক্সাম্পল, যে ইয়াং মডুলাস বের করার একটা ক্যালকুলেশন দিবে। কি বলতেছে, আমরা প্রিভিয়াসলি অলরেডি কি করছি, স্ট্রেস এন্ড স্ট্রেন গুলা বের করে রাখছিলাম। আচ্ছা, এখানের জন্য আলাদা কিছু দিছে মনে হয়, লেটস সি। দ্য কপার ওয়্যার ফ্রম দ্য above has a diameter of 0.22 millimeter, তো তাহলে ডায়ামিটার দেওয়া আছে 0.22 মিলিমিটার। এখন এটা থেকে কি করা লাগবে, ফার্স্টে ডায়ামিটার থেকে রেডিয়াসে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 2, আর মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, তাই না? একটা কি ডায়ামিটার থেকে রেডিয়াসে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 2 করতে হবে, এন্ড ইউনিটটা তো আছে মিলিমিটারে, তো তাহলে মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য হোয়াট উই নিড টু ডু, we need to divide by 1000, তো এটা, তো তাহলে এটা দিয়ে তারা রেডিয়াস বের করলো, দেন পাই আর স্কয়ার করলে তারা কি পেয়ে গেছে, এই যে স্কয়ার করছে কিন্তু, তো তাহলে পাই আর স্কয়ার করে তারা কি পেয়ে গেল, পাই আর স্কয়ার করে দে ক্যালকুলেটেড দা ক্রস সেকশনাল এরিয়া, আর ফোর্স অ্যাপ্লাই করছিল কত, 100 নিউটন, তো তাহলে ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া করলে কি পাইছে, স্ট্রেস, আর স্ট্রেন বের করে রাখছিল কত, 0.023। ভাইয়া হ্যাঁ বলো। এখানে 10 টু দি পাওয়ার -4 দেওয়া। হ্যাঁ 10 টু দি পাওয়ার -4 কেন হয়েছে দেখো, 0.2 মিলিমিটারের জন্য 0.22, এটা কি মিলিমিটার, মানে এটাকে ডিভাইডেড বাই 2 করো, কত আসে 0.11, এটা কি মিলিমিটার। মিলিমিটার। তা এখন মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করবা, 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করবা, তো তাহলে 0.11 ইনটু 10 টু দি পাওয়ার -3 যেই কথা 1.1 ইনটু 10 টু দি পাওয়ার ও -4 আচ্ছা, এখানে 1.1 দিস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। তো তাহলে এটা হলো রেডিয়াসটা বেসিক্যালি। ওকে, তো তাহলে এই যে আমরা স্ট্রেস বের করলাম, দেন উপরে স্ট্রেন বের করা ছিল which was 0.023, তো স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন করলে আমরা কি পাবো, ইয়াং মডুলাস পাবো, এন্ড এটার ইউনিট কি হবে, প্যাসকেল। তো তাহলে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু 1.16 ইনটু 10 টু দি পাওয়ার 11 প্যাসকেল। তো কি বলতেছে, নোট একটা কথা বলে রাখতেছে তারা, নোট দ্যাট the stress has been calculated from the original data and the unrounded value has been used in the calculation to give the value shown here, যেটা তোমাদেরকে কোশ্চেন পেপার সলভিং এর সময় অনেক আগে থেকে বলে রাখছিলাম, মনে আছে সাইমা? আমি দেখছি তুমি এই পরীক্ষার মধ্যে সুন্দর মতো এই ব্যাপারটা ফলো করছো, যে বিফোর ফাইন্ডিং ইওর ফাইনাল অ্যান্সার, যে মনে করো তোমার কাছে কোশ্চেনে চাইছে কি, তোমার কাছে কোশ্চেনে চাইছে হলো ফাইনাল ডিসপ্লেসমেন্টের ভ্যালু,
এখন ডিসপ্লেসমেন্টের ভ্যালু চাইছে তোমার, ফার্স্টে মনে করো টাইম বের করা লাগলো কোন একটা ক্যালকুলেশন করে, দেন টাইম ইউজ করে তোমার মনে করো অ্যাসেলারেশন বের করা লাগলো, দেন তুমি এই সবগুলা ভ্যালু ইউজ করে ফাইনালি এস এর ভ্যালু বের করবা। তো তাহলে টাইমের ভ্যালু, অ্যাসেলারেশনের ভ্যালু এইখানে তুমি কি করবা, লিখবা কম ভ্যালুটা, কিন্তু ক্যালকুলেটরে যে পুরো ভ্যালুটা আসছে পুরো আনরাউন্ডেড ভ্যালুটাকে ইউজ করবা। বুঝাইতে পারছি কি বললাম ব্যাপারটা? যে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে ব্যাপারটা যা করবা, সাপোজ কোনটা করা যায়, এই যে বলতেছে what is the compressive stress if the upper leg of a bone of a 7-ton elephant, if the bone is a vertical cylinder with a diameter এত। তো তাহলে তুমি ফার্স্টে স্ট্রেস বের করার জন্য কি বের করবা, স্ট্রেস বের করার জন্য প্রথমে ক্রস সেকশনাল এরিয়াটা বের করবা না, ডায়ামিটার ইউজ করে ফার্স্টে কি করা লাগবে, ইউ হ্যাভ টু ফাইন্ড দা ক্রস সেকশনাল এরিয়া। কিন্তু এখানে ডিভাইড বাই 4 করা লাগবে না? ওইটা আমাদের ফোর্সের সময় এটা বলবো না, এখানে ডিভাইড করা লাগবে না তো, বলছে তো হ্যাঁ 4 করা লাগবে। যে ইচ আপার লেগ বলতেছে যে হোয়াট ইজ দ্য কম্প্রেসিভ স্ট্রেস ইন ইচ আপার লেগ বোন of a 7-ton elephant if the bone is a vertical cylinder with a diameter of 25 centimeter and the elephant is standing normally, যে চার পায়ে দাঁড়ায় আছে। ওকে, তো এখন এখানে ফার্স্টে তোমাকে যেই কথাটা বলার ট্রাই করতেছি, যে তুমি ডায়ামিটার ইউজ করে ফার্স্টে কি বের করবা, তুমি ডায়ামিটার ইউজ করে ফার্স্টে ইউ উইল ডিটারমাইন দা ক্রস সেকশনাল এরিয়া, দেন এ ক্রস সেকশনাল এরিয়া থেকে হোয়াট ইউ উইল ডু, এ ক্রস সেকশনাল এরিয়া থেকে ইউ উইল ডিটারমাইন দা স্ট্রেস। সো তাহলে ক্রস সেকশনাল এরিয়া যে বের করছো, এই সময় তুমি কি করবা না, রাউন্ড আপ করবা না, ক্রস সেকশনাল এরিয়ার সময় তুমি পুরো ভ্যালুটাই রাখবা। দেন ফাইনালি যখন নাকি কি হবে, ফাইনালি যখন নাকি ইউ উইল বি ক্যালকুলেটিং দ্য স্ট্রেস, তখন তুমি রাউন্ড আপ করে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে ফাইনাল অ্যান্সার তত সিগনিফিকেন্ট ফিগারে দিবা। বুঝতে পারছো? তো তাহলে এইটা হলো আমাদের মেইন কাজ, যে স্ট্রেস, স্ট্রেইন এন্ড ইয়াং মডুলাস এগুলোর ডেফিনেশন, এগুলার ডিসকাশন গুলি আমরা এখন করে রাখলাম। নাও লেট মি সি আসিফের কপিগুলো চেক করা হয়েছে নাকি, দেন ওকে এখানে অ্যাড হইতে বলি। আচ্ছা আচ্ছা, এসএস এর অবস্থা, এসএস এর অবস্থা বেশি ভালো না বেশি খারাপও না, 10 মার্ক কাটা গেছে তোমার। আচ্ছা, আসিফও চলে আসছে অলরেডি। ওকে, সো তাহলে আসিফ দ্বারা আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করে তুমি ফার্স্ট স্ক্রিন শেয়ার দিয়ে তোমার যে সব কয়টা ব্যাপার নোটিস করছো ওই ব্যাপারগুলো ফার্স্টে ক্লিয়ার করো, দেন আমরা ওই ফানি একটা পার্ট দেখাবো। ঠিক আছে সাইমা? আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি আসছে? হ্যাঁ আসছে, এটা একটু জুম করলে মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এটা ফার্স্ট কোশ্চেনটা আর কি, যেটার মানে যে স্পিডের দেওয়া ছিল। আচ্ছা, তো কেউ কেউ লিখছিল যে যে ভেলোসিটি সেম, মানে যে যে সাইড ওয়াক বা ওয়াকওয়ে এবং চাইল্ডের ভেলোসিটি সেম, বাট জিনিসটা আসলে ভুল, কারণ ফার্স্ট অফ অল ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এন্ড বলাই ছিল যে দুজন দুই ডিরেকশন হাঁটতেছে, মানে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। ঠিক আছে, ভেলোসিটি সেম না। যদি লিখতা যে স্পিড সেম, হ্যাঁ তাহলে ইটস কারেক্ট, বিকজ স্পিড শুধু ম্যাগনিটিউড ম্যাটার করে। আর যদি লিখতা যে ভেলোসিটির ম্যাগনিটিউড সেম বাট ডিরেকশন অপোজিট, সেটাও কারেক্ট হইতো। তো এটা মনে হয় 2-3 জন এই ভুলটা করছিল। আর অনেকেই লেখো নাই যে গ্রাউন্ডের সাথে রিলেটিভ ভেলোসিটি 0, কারণ চাইল্ডটা যে 1.9 মিটার পার সেকেন্ড হাঁটতেছে এটা কিন্তু ওয়াকওয়ের সাথে রিলেটিভ, মানে মানে যে ওয়াকওয়েটা মুভ করতেছে এত স্পিডে, চাইল্ড হাঁটতেছে এত স্পিডে, মানে তাহলে আমি যদি ওয়াকওয়েতে যদি স্টেশনে থাকতাম, মানে একজন যদি ওয়াকওয়েতে শুধু দাঁড়ায় থাকতো, আমি দেখতাম যে চাইল্ডটা আমার থেকে 1.9 মিটার পার সেকেন্ডে সরে যেতেছে আস্তে আস্তে। বাট আমি যদি গ্রাউন্ডে যদি দাঁড়া থাকতাম, আমি দেখতাম যে চাইল্ড নড়তেছে জায়গায়, কারণ গ্রাউন্ডের সাথে তার স্পিডটা 0 আর কি। সো রিলেটিভ কোন জায়গার সাথে কোন জায়গাটা এটা একটু মেনশন করতে হবে, ওইটা সেকেন্ড পয়েন্টটা ছিল। সো এই কোশ্চেনটা অনেকেই ভুল করছে, যে সেকেন্ড পয়েন্টটা অনেকেই পারে নাই। আচ্ছা,
আহ তারপর এই কোশ্চেনটা, আচ্ছা, অনেকে অনেকে ক্যালকুলেশন অনেক সমস্যা আছে যেটা দেখলাম। কেউ কেউ সুন্দর মতো পারছে, যারা পারছে তারা পুরোটাই পারছে, যারা পারে নাই তাদের বুঝতেছিল না যে কি হইতেছে। আচ্ছা, তো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে বলছে যে র্যাম্পের জন্য, এন্ড র্যাম্পের জন্য দেওয়া আছে 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার স্টেয়ার কেসে এখন লাগবে না। আচ্ছা, 15 ডিগ্রি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে স্পিড আর দিয়া টাইম। তো ওই যদি এই টাইমের সাথে স্পিডটা মাল্টিপ্লাই করি তাহলে ডিস্টেন্স পাবো। বাট এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে যে যে এরকম 15 ডিগ্রি একটা ডিস্টেন্স, মানে হাইপোটেনাসটা পাবো আমি, যে এই ডিস্টেন্সটা পাবো আমি, এই ডিটা। কিন্তু আমার দরকার আছে হাইটটা আর কি, কারণ আমাদের জিপি ক্যালকুলেশন করতে হবে আর কি, এনার্জি ক্যালকুলেশন। তো এই হাইটটা বের করার জন্য আমরা যে হাইটটা, সেটা যে আমরা সাইন ইউজ করতে পারি, যে সাইন 15 এর সাথে যদি আমরা যদি ডিসটেন্স মাল্টিপ্লাই করি তাহলে আর কি এই হাইটটা এসে পড়বে। তাহলে জাস্ট তারপর এম জি এর যদি করি, চাইল্ডের ম্যাথ দেওয়া আছে, জি এর 9.81 করলে আর কি আনসারটা চলে আসে। আচ্ছা, তো এরপরে আহ এখানে একটা ক্যালকুলেশন আছে যেটা বলছে 12 সেকেন্ডে স্টেয়ার কেসের জন্য। আচ্ছা, তো স্টেয়ার কেসের জন্য যেটা হবে সেটা হয়েছে, এটা খুবই ক্লাসিক একটা কোশ্চেন, এটা অনেক সময় আসে। একটা হচ্ছে জিনিসটা হচ্ছে এমন যে 45 ডিগ্রি, ঠিক আছে। আর একটা জিনিসটা হচ্ছে যে এমন বাট 15 ডিগ্রিজ। এখন ওয়ার্কটার কোনটার বেশি হবে, মানে কোনটা দিয়ে উঠতে বেশি কষ্ট হবে, এরকম আরো অনেক ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন আছে সেম রিলেটেড আর কি। একটা আছে মানে জিওলজিস্ট অর সামথিং, একটা মাউন্টেনে উঠতেছে, মাউন্টেনের এক সাইড আছে 25 ডিগ্রি স্লোপ, আর সাইড আছে 35 ডিগ্রি স্লোপ, ওটার বলতে বলছিল যে কোনটার ওয়ার্ক বেশি হবে। অ্যান্সার ইজ দুটোটা ওয়ার্ক সেম হবে, কারণ দুটোটার অ্যাকচুয়ালি হাইটটা কিন্তু সেম আছে। আমি তো একটু ভুল লাগছি, বা দুটোটা হাইট সেম। এই ক্ষেত্রে এই যে যদি আমি হাঁটি তাহলে এই ডিস্টেন্সটা কম, বাট আমার ফোর্স বেশি, কারণ এটার স্লোপ বেশি। এটা যদি এটা উঠতে কষ্ট হবে আমার, এটা ব্যয় ব্যয় উঠতে, কারণ এটা 45 ডিগ্রি স্লোপ। আর এখানে ফোর্সটা কম, কারণ এখানে অনেক অনেক ছোট একটা অ্যাঙ্গেল, এটা হাঁটতে অনেক শুনি প্রায় হরিজন্টাল বলা যায়, কিন্তু ডিস্টেন্সটা এখানে অনেক বেশি। ঠিক আছে, এখন যদি ক্যালকুলেশন যদি করে দেখো দেখবা যে এইটা আর এইটা কোনোটা সেমই আসে, মানে ইনভার্সে প্রপোর্শনাল আর কি। সো ঘুরে ফিরে আর কি দোনোটার জন্য জিপি সেম আসবে। তো এই কোশ্চেনটা পুরো ইয়ার মতো, যে এই কোশ্চেনটাও ইয়ার মতো যে পুরা যে স্টেয়ার কেস এবং ইয়া র্যাম দোনোটারই হাইট সেম, তাহলে দোনোটার এনার্জি সেম হবে, তাহলে আমার টাইম দেওয়া আছে, টাইম দিয়ে আমি চাইলে পাওয়ার বের করতে পারবো। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেন, এটা ইজি ছিল। আহ, এটা বেসিক্যালি ডেনসিটি ইকুয়ালস টু ম্যাসের ভলিউম ফর্মুলা ইউজ করলে আমি ডিরেক্ট ম্যাথ পেয়ে যাবো, ম্যাথ দেওয়া আছে আমার আনসারটা। আচ্ছা, তারপর এটাও ইজি, এটা হচ্ছে বেসিক্যালি ম্যাথের সাথে আমি জি মাল্টিপ্লাই করব, জি মাল্টিপ্লাই করলে এখন আমার মানে ওয়েটটা আসবে, ওইটার সাথে আমি যদি হাইট মাল্টিপ্লাই করি আমার জিপি আসবে। এখন এখানে জিনিস খেয়াল করা যে বলছে পাওয়ার পড়তে, বাট আমার জিপি তো এনার্জি। দ্য হিন্ট ইজ যে এখানে বলে দিছিল যে এটা পার সেকেন্ড আসতেছিল। তো এই যে ম্যাচটা আসতেছে না, এটা পার সেকেন্ড, অলরেডি পার সেকেন্ড করা আছে, তাহলে এটা এনার্জি পার সেকেন্ড হবে। এনার্জি পার সেকেন্ড মানিয়ে গেছে তোমার ওয়াট আর কি। এটাও মানে মেজর, যারা ফার্স্টটা পারছো পরেরটা পারছো। আচ্ছা, আর এটা অনেক ইজি ছিল। সেটা হয়েছে যে এখানে যে পাওয়ার যেটা আসছে সেটা তো হইছে পার সেকেন্ডের জন্য এত এনার্জি, পার সেকেন্ডে 2 গিগা জুল অফ এনার্জি আসতেছে। তো সেটা আমি 1 ইয়ারে কত আসে, 365 ডেজ, 24 আওয়ার্স, 1 ঘন্টা 60 সেকেন্ড, 1 ঘন্টা 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, ওইভাবে করে পার ইয়ার এনার্জি পাওয়া, এটার সাথে 80% মাল্টিপ্লাই করলেই অ্যান্সার চলে আসবে। কেউ কেউ কনভার্সনে ভুল করছো যে গিগা টেরা, মানে এখানে গিগা ধরছো, পরে ফুল মানে পরে 2 × 10⁹ আবার গিগা ধরে করছো আর কি, বা গিগা ধরোই নেই আর কি, 10 মাল্টিপ্লাই করো নাই। আচ্ছা, এগুলো ইজি হলো, জাস্ট ফ্রিকশনের জন্য এফিশিয়েন্ট না ও লেভেল জিনিসপত্র, এগুলো না কারো কোনো সমস্যা হয়নি। এখানে একটু সমস্যা আছে, ঠিক আছে, তোমরা একটু মানে কেউ কেউ কানেকশনটা লাগাতে পারো না আর কি এটার সাথে, এটা যে ভিসকসিটির জন্য কেন পাওয়ার কম হবে। তো বেসিক্যালি ভিসকসিটি তোমার ফার্স্ট মেনশন করতে হবে, যে যেহেতু ভিসকসিটি যে গ্রেটার বলে দিছে, তোমার এটার জন্য তোমার ফ্লো রেট কম। তুমি যদি অ্যান্সার যদি মেনশন করো যে জাস্ট ভিসকসিটি বেশি, তুমি কিন্তু মার্ক পাবা না এর জন্য, কারণ তোমার ইনফরমেশনটা কোশ্চেনে দেওয়া আছে, তোমার নতুন ইনফরমেশন আনতে হবে টেবিলে। ঠিক আছে, তুমি যদি পুরান ইনফরমেশনে যদি উল্টা পাল্টা বলো, তোমার এটার জন্য মার্ক নাই। তো তুমি জাস্ট বলবা যে ভিসকসিটি যেহেতু বেশি, তার মানে ফ্লো রেট কম, ভেলোসিটি কম। এন্ড ফ্লো রেট যদি কম হয়, তার মানে আমরা আগে কি দেখে আসছি যে এখানে একটা ফ্লো রেট ছিল যে
যে একটা ফ্লো রেট ছিল এত, ধরো 1060 ছিল, তো ধরো এখন এটার জায়গায় ধরো 500 আসা ছিল ফ্লো রেট মাত্র ভিসকসিটি বাড়ার কারণে। তো 500 যদি আসে তাহলে আমার কি হবে, আমার ম্যাস কমবে, ম্যাস কমলে এখানে জিপি কমবে, জিপি কমলে পাওয়ার কমবে, বেসিক্যালি একটা সাথে একটা কানেক্টেড আর কি, সবগুলো প্রপোর্শনাল আর কি। সো এই জিনিসটা লিখবা আর কি, যে তোমার যদি ফ্লো রেট যদি কমে যায়, তোমার লেস ম্যাস অফ ওয়াটার ইজ হিটিং দ্য টারবাইনস, দেয়ারফর তোমার পাওয়ার আউটপুট কম। একজন দেখছিলাম লিখছে যে পাওয়ার আউটপুট বেশি, ঠিক আছে, বাট কোশ্চেনে লিখে দিছে যে পাওয়ার আউটপুট কম, ঠিক আছে। সো কোশ্চেনটা খেয়াল করে যায় কোশ্চেন কি লিখতেছে। অলওয়েজ কোশ্চেন মানে শেষ করার পর, মানে সরি অ্যান্সার শেষ করার পর, মানে ধর লেখা শেষ করলা, শেষ করার আরেকবার কোশ্চেনের রিডিং দিও একটা, ঠিক আছে, এটা ভালো একটা টিপ। রিডিং এ দেখবা যে কোশ্চেন যা ইনফরমেশন দেওয়া আছে এন্ড যা যা চাইছে এন্ড যত মার্কের জন্য চাইছে নাকি সবগুলো কভার করছো নাকি। মাঝে মাঝে দেখা যায় যে ধর ইভেন ইন ক্যালকুলেশন ক্ষেত্রে যে সিগনিফিকেন্ট ফিগার বলছিল, হয়তো যখন কোশ্চেনটা পড়ছিলা তখন খেয়াল করছিলা, বাট অ্যান্সার অনেক বড় 5 মিনিটের ক্যালকুলেশন করার পর লাস্টে ভুলে গেছো যে এসএফ 3SF বলছিল। তো যদি কোশ্চেনটা যদি রিডিং পড়ো তখন দেখবা যে ও আচ্ছা 3SF বলছে, মানে আমার 3SF এ রাখতে হবে, তখন একটা সিলি মার্ক কাটবে না আর কি, একটা মার্ক কাটাতে বেঁচে যাবে আর কি, ঠিক আছে। এ লেভেলস এ একটা জিনিস হচ্ছে যে ইউএমএস এর জন্য 1 মার্ক কিন্তু অনেক ম্যাটার করে আর কি। এই 1 মার্কের জন্য তোমার যে ইউএমএস মার্ক এটা, সেটা হয়তো 2-3 মার্কও শিফট হতে পারে। আচ্ছা, এটাও অনেকে পারছো। এখানে একটা কমন একটা ভুল করছো, সেটা হচ্ছে তোমার বলে দিচ্ছে যে আপওয়ার্ডস মোশন, মানে একটা মানে এটা মানে স্ট্রেচ করার পর উপর দিকে যাওয়া শুরু করতেছে। তো সবাই লিখছো যে যে ইদার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি, কারণ মোশন আছে, ইলাস্টিক পোটেনশিয়াল থেকে গ্র্যাভিটেশনাল এনার্জি, কারণ উপর দিকে যেতেছে। বাট মার্কস স্কিমে দেওয়া আছে বোথ আর কি। অ্যানসারটা বাইর করি, এখানে মার্কস স্কিমে বলা আছে এটা না, যেটা বোথ এন্ড, ঠিক আছে, যে বোল্ড ওয়ার্ড দেওয়া, মানে তোমার দুটোটা থাকতেই হবে। এর কারণ হচ্ছে বেসিক্যালি তোমার এটা উপর দিকে চাইতেছে, মানে জিপিইউ বাড়তেছে এবং এটা একটা মোশনও আছে, মানে এটা জিরো ভেলোসিটিতে এসে থামছিল, যখন সে স্ট্রেচ করে এসে থামছে ইয়াটা, তারপর যখন উপরে উঠবে আবার তখন আবার কাইনেটিক এনার্জি লাগবে আর কি। তো সেই জিনিসটা এন্ড মেনশন করা লাগবে। আচ্ছা এটা যে 65 মিটার অ্যাবভ এবং 10 মিটার অ্যাবভ, মানে 65 মিটার একদম উপর থেকে গ্রাউন্ডে ছাড়ে, বা 10 মিটার আগে ছাড়তে হবে আর কি। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এমন যে এখান থেকে জাম্প করতেছে, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, এই লেন্থটা হচ্ছে 65, বাট জাম্প করার পর মানে অ্যাটলিস্ট 10 মিটার একটা গ্যাপ থাকতে হবে। তার মানে স্ট্রেচ করতে হয়েছে, তার মানে স্ট্রেচ হয়েছে মাত্র 55 মিটারটা আর কি। এই 55টা তোমার লিখলেই 1 মার্ক পাবা, ঠিক আছে, 55 মেনশনের জন্য, এটার জন্য মার্ক আছে, ঠিক আছে। তো তুমি যদি কোশ্চেনে যদি কোনো যদি নাও যদি পারো, তাহলে লিখে দিও আর কি, যে তুমি বুঝতে পারছো যে 55 কোনো একটা কাজ আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এ লেভেলস এ আরেকটা জিনিস যেটা ডিফারেন্ট, সেটা হচ্ছে যে ও লেভেলস এর তোমার ফর্মুলার জন্য মার্ক ছিল, আচ্ছা বাট ভাইয়া, এ লেভেলস আমি হচ্ছে বি নাম্বারে 65 লিখছিলাম, হ্যাঁ মানে 65 দিয়ে ম্যাথটা করছি, তো মার্ক পাইনি, কিন্তু মার্কস স্কিমে তো দিয়ে আছে যে মানে যে কোনো একটা দিয়ে করলেই হবে। তোমার এটা হচ্ছে ফর্মুলার জন্য মার্ক, মানে তুমি যদি ভুলটা দিয়ে যদি মার্ক করো তাহলে 1 মার্ক পাবো, তোমাকে এখানে 1 মার্ক দেওয়া হয়েছে। যে ব্র্যাকেটে যে লেখা আছে হ্যাঁ হ্যাঁ, মানে আগে এটা 65, ফর্মুলার জন্য আর কি। হ্যাঁ, তো -1 করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মার্কটা পাইছো, এই নিচেরটা পাও নাই, নিচের আনসার তো ভুল। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, সো এ লেভেলস দেখবা যে সবসময় যে ইউজ অফ ফর্মুলা, ঠিক আছে, মানে তুমি জাস্ট ফর্মুলা লিখলে শুধু মার্ক পাবা না, ও লেভেলে ফর্মুলা লিখলেও মার্ক পেয়ে যেতা। এই জন্য ও লেভেলে ফর্মুলার জন্য দেখবা যার একটা কোশ্চেন থাকতো যে স্টেট দা, যে মনে আছে নাকি তোমার, স্টেট দা ফোর্স লিঙ্কিং, স্টেট দা ইকুয়েশন লিঙ্কিং ফোর্স মাস এন্ড অ্যাক্সেলারেশন, এটার জন্য 1 মার্ক পর ক্যালকুলেশন আলাদা। এ লেভেলস এর জিনিসটা নাই, তোমার এ লেভেলস এর জিনিসটা ইনক্লুডেড, এন্ড তোমার জিনিসটা ঠিক মতো ইউজ করতে হবে আর কি, তুমি যদি মার্কটা পাইতে চাও আর কি। সো এ লেভেলস এ মার্ক পাওয়াটা আর একটু টাফ আর কি তোমার, ইভেন ইন ক্যালকুলেশনস। আচ্ছা, আর এখানে বলছে যে যে 10 মিটার অ্যাবভ এটার টেনশন কত আর কি। আচ্ছা, তো এখন আমরা জানি যে এখানে এডএক্স অলরেডি হিন্ট দিছে আমাদের একটা, যে এখানে আমরা যে অ্যানসার করছি এখানে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে কোনো একটা কাহিনী আছে, এন্ড ইনিশিয়াল লেন্থ দিছে। ইনিশিয়াল লেন্থ কিসে থাকে? আমরা হুকস ল, ইয়াং মডুলাস যখন সবে ক্যালকুলেশন করি তখন আমাদের ইনিশিয়াল লেন্থ থাকে। তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ইনফরমেশন জানি আমরা, ইপিই, আর এখানে সাম সর্ট ইনিশিয়াল লেন্থ দেওয়া আছে। তার মানে তোমার এটা মানে যদি বুঝতে পারো তাহলে তোমার যে এই ফর্মুলাটা, যেটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা, এখন ইপি ভ্যালু কত হবে? এখন যখন সে একটা পয়েন্টে আছে, ঠিক আছে, সে যখন এখানে আছে, তার এখানে জিপি আছে শুধু, এবং রোপটা স্ট্রেচড অবস্থায় নাই, একদম রোপটা শূন্য মতে আছে। আর যখন সে লাভ দেয় একদম স্ট্রেচ পর্যন্ত গেছে, তখন এখানে আর কি মানে জিপিএ পুরা ইয়া হয়ে গেছে, জিরো হয়ে গেছে আর কি। মানে আমরা যে ক্যালকুলেশনটা উপরে করলাম আর কি, যে 55 মিটার ড্রপের জন্য জিপি
কতটুকু চেঞ্জ আসছে। এখন এই জিপিটা কি তোমার এখন ইপিটা পুরোটা চেঞ্জ হচ্ছে না, মানে কনভার্ট হয়ে গেছে না, কারণ এখানে ভেলোসিটি 0, কোনো কাইনেটিক এনার্জি নাই। তাহলে উপরে যে জিপি যেটা আসছে, যেটা ছিল 29 কিলো জুল, এটাই হবে এখানে ইপি এর আনসার, মানে ইপি এর ভ্যালু আর কি। এফটা হয়েছে এখানে টেনশন, যে স্ট্রিং এর যে টেনশন, আর এটা হয়েছে যে তোমার স্ট্রিং এর ফাইনাল লেন্থ হয়েছে যে ছিল 55, কারণ 55 মিটার এসে স্ট্রেচ করছে, আর ইনিশিয়াল লেন্থ ছিল হচ্ছে 23। তো আমি এখান থেকে এক্সটেনশন ক্যালকুলেট করতে পারবো। এই যে এটার জন্য একটা মার্ক আছে, এই ফর্মুলার জন্য 1 মার্ক, আর এই লাস্টে অ্যান্সারের জন্য 1 মার্ক। ঠিক আছে, তো ওইভাবে ক্যালকুলেশনটা করতে পারবো আর কি, যে কত আসে আনসার। আচ্ছা, এগুলা ইজি, এগুলা নরমাল কম্পোনেন্টের ম্যাথস। ঠিক আছে, এগুলা মোটামুটি সবাই পারছো, আর এটাও পারছো। আচ্ছা, এটা যে why no work is done, ঠিক আছে। আচ্ছা, এটা খুব সিম্পল একটা আনসার, সেটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ক ডানের ফর্মুলা দিয়ে চিন্তা করছি, সেটা হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তো আমরা এখানে ক্যালকুলেট করছি যে এখানে একটা ফোর্স আছে অলরেডি, বাট ডিসটেন্স তো কোনো মুভ না এখানে, বা ডিসপ্লেসমেন্ট নাই, কোনো ডিসপ্লেসমেন্ট ইজ 0। ঠিক আছে, তো সেটার জন্য লিখতে পারছি there is no displacement, there is no distance covered in the vertical direction। তো মেনশন করতে হবে যে ভার্টিক্যাল ডিরেকশন এর ডিসপ্লেসমেন্ট 0, কারণ ডিসটেন্স কভার তো করতেছে বাট ইন হরিজন্টাল ডিরেকশন, এই জন্য হরিজন্টাল ডিরেকশনে ওয়ার্ক ডান আছে, আর ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ডিসটেন্স কভার নাই, দেয়ারফর ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ওয়ার্ক ডান নাই, সিম্পল। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ভাইয়া শোনো, আমি লিখছি হচ্ছে কি যে the vertical component of the force is balanced by the weight of the suitcase. Mark by Nikan. এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স না। ঠিক আছে, ব্যালেন্স মানে বুঝাইতেছো যে তোমার লাগেজের ওয়েট এবং তোমার ভার্টিক্যাল ওয়েট সেম, অ্যাকচুয়ালি জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে যে তোমার জিনিসটা দুই ভাবে অ্যাপ্রোচ করা যায়। একভাবে যে অ্যাপ্রোচ করা যায় যে ডিসটেন্স 0, ওইটা একবার। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে তুমি যখন অবজেক্টটা যখন উপর দিকে যখন একটু টান দেওয়া হয়, তখন বেসিক্যালি তোমার নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কমে যায় আর কি। ঠিক আছে, তোমার ধরো চিন্তা করো, তোমার যদি একটা ব্যাগ যদি থাকে, একটা ব্যাগ যদি আমি যদি কোন মানে যদি ফালায় রাখি, তাহলে কি তোমার ওয়েট আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স দুইটাই ব্যালেন্স। ঠিক আছে, ধরো একটা 10 নিউটনের ব্যাগ আছে, সে একটা 10 নিউটনের ব্যাগ আছে, আমি যদি নর্মাল যদি ফালায় রাখি, তাহলে এটা 10 নিউটন অফ নর্মাল রিঅ্যাকশন ফোর্স দিয়ে সাপোর্ট করবে। এখন আমি যদি একটা যদি ফোর্স দিই, সে আমি যদি একটা ফোর্স দিলাম হ্যাঁ, একটা ফোর্স দিলাম সে 5 নিউটন, ঠিক আছে, তখন কিন্তু নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা ব্যালেন্স করবে। ঠিক আছে, বেসিক্যালি নর্মাল রিঅ্যাকশন ফোর্স যেটা ছিল, সেটা 10 নিউটন থেকে কমে এখন সেটা 5 নিউটনে কমে আসবে। ঠিক আছে, আর তুমি যদি 10 নিউটনে যদি সাপ্লাই দাও, তখন নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা 0 নিউটন হয়ে যাবে আর কি। ঠিক আছে, ভাই এখন তুমি যে হ্যাঁ, আমি এটাই লিখছিলাম যে ইট রিডিউসেস দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স। রিডিউস So, করে মানে- তো লাভ নাই বেসিক্যালি, এর জন্য মনে হয় হ্যাঁ। এক মার্ক দেওয়া হয়েছে, মাইনাস এটা কত এক করা হয়েছে? মার্কেরই। আমি জানি না, আমি খাতা পাই নাই তো। ওয়েট, তোমার নাম কি? ও, আমি মনে হয় খাতা পাইছি না কিনা চেক করি নাই। ও ওয়াও, পাইছে হলো ডিজে আকসুস। ও হ্যাঁ হ্যাঁ, চেক করা হয়েছে। তোমার হ্যান্ডরাইটিংটা ঠিক করো প্লিজ। দাঁড়াও, আমি চেক করতেছি। আচ্ছা, রিডিউস না, বেসিক্যালি জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যায় আর কি। ঠিক আছে, মানে আমি তো রিডিউস ওটাই ইজ একটা লিখলাম। পয়েন্ট। না না না, তুমি লিখছো যে তোমার ফোর্সের সাথে ওয়েট ক্যান্সেল আউট হয়ে যায়। জিনিসটা হচ্ছে ফোর্স, ওয়েট আর নর্মাল রিঅ্যাকশন একসাথে মিলে ক্যান্সেল আউট হয় আর কি। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। মানে তোমার রেজাল্টেন্ট ফোর্সটা 0, বেসিক্যালি এই জিনিসটা বুঝাইতে হবে আর কি। বাট এত কিছু দরকার নাই, সবচেয়ে ইজিয়েস্ট আনসার হচ্ছে তোমার জাস্ট তোমার ওইদিকে ডিসটেন্স 0, শেষ। ওইদিকে কোনো মুভমেন্ট নাই, ওইদিকে কোনো ওয়ার্ক ডান নাই, মুভমেন্ট ছাড়া কোনো ওয়ার্ক ডান নাই। এটা আমরা ব্যাপারটা ঠিক আছে, ওরকম বলছিলাম না, দেখো যে ওয়ার্ক ডানের ডেফিনেশন বেসিক্যালি কি ছিল, যে ইট ইজ দ্য ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তো তাহলে এই যে আসিফ যে দুইটা দেখাইলো কি কি, একটা হলো ওয়েট আর একটা হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স, দোনোটাই কি ভার্টিক্যাল প্লেনে না, দোনোটাই ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করতেছে, কিন্তু অবজেক্টটা ভার্টিক্যাল ডিরেকশনে কোনো ডিসটেন্সে যদি কভার না করে, তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সও কোনো ওয়ার্ক ডান করলো না, ওয়েটও কোনো ওয়ার্ক ডান করলো না। শুধু কি হবে, যেই দিকে ডিসটেন্স কভার করবে ওই ডিসটেন্সের দিকে যে ফোর্স আসবে, that force will be doing the work. বুঝতে পারছো? সাউন্ড কম। আচ্ছা, সো হ্যাঁ, নেক্সট বুঝতে কোয়েশ্চেন। পারছি। আচ্ছা, সো এটা ইজি, এটা জাস্ট জিপি ক্যালকুলেশন, সবাই পারছো, এটা কোনো কমপ্লিকেশন ছিল না। আচ্ছা, এটাও ইজি, এটা জাস্ট তোমার ম্যাস অফ ওয়াটার দেওয়া ছিল। ঠিক আছে, ম্যাস অফ ওয়াটার থেকে আমরা জিপিএ তে কনভার্ট করবো, এটা মানে হাইট দেওয়া আছে, হাইট ম্যাস আর ইয়াতে জিপি তে কনভার্ট করবো, এবং এটা বলছে এটা পার আওয়ারে এত।
সো জাস্ট ডিভাইড বাই 60 করলে তোমার পাওয়ার চলে আসে, যেটা আসে 100 ওয়াটস এর মতো আসে। আচ্ছা তোমার হচ্ছে পাওয়ার কারণ মিনিমাম ভ্যালু, কারণ ফ্রিকশন আর কি, বেসিক্যালি ফ্রিকশনের জন্য তাহলে আর একটু বেশি এনার্জি লাগবে, আর একটু বেশি পাওয়ার লাগবে অবভিয়াসলি। আচ্ছা আর লাস্ট কোশ্চেন, এটা একটু হার্ড ছিল। বেসিক্যালি এই কোশ্চেনটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, কারণ এখানে 10 মিনিট একটু কনফিউজিং, কারণ এটা কাজে লাগানো যায় বা না কাজে লাগানো যায়, ঠিক আছে। সো আমি কাজে লাগাই বুঝাই, কারণ কাজে লাগানো মানে জিনিসটা একটু সিম্পলার আর কি, না কাজে লাগালে জিনিসটা একটু বুঝতে একটু কমপ্লিকেটেড। তো বেসিক্যালি একটা স্পিড আছে, এটা হচ্ছে বেসিক্যালি ওই যে চাইল্ড যে ওই ইয়াতে যে উঠতেছিল না র্যাম্পে, ওটার মধ্যে আর কি একটা অ্যাঙ্গেল অফ 3 ডিগ্রিজ ঠিক আছে দেওয়া আছে, এবং একটা স্পিড দেওয়া আছে এদিকে। তো আমি এই স্পিড এবং এই টাইম ওই চাইল্ডের ক্যালকুলেশনের মতো, চাইল্ডের ক্যালকুলেশনের মতো তোমার স্পিড আর টাইম দিয়ে আমি এখানে একটা ডিস্টেন্স পাবো, ঠিক আছে। এই ডিস্টেন্সের পর আমি যদি যদি এই হাইটটা যদি পাবো আর কি, যে 3 ডিগ্রি যদি, তাহলে হাইটটা কত আসে, দেন ওই হাইটটা দিয়ে আমি যদি জিপি ক্যালকুলেশন করি, ওইটা হচ্ছে আনসার, ঠিক আছে। বাট আরেকটা ওয়ে আছে, মানে যেটা মানে ক্যালকুলেশন যদি করো দেখবা যে এই 10 মিনিটটা না ক্রস আউট হয়ে যায় আর কি, মানে উপরেও 10 মিনিট আসে, মানে ক্যালকুলেশন দেখাই কি হয়। বেসিক্যালি তোমার এটা কি 2.5 স্পিড ইনটু 10 মিনিট 60 সেকেন্ডস, এটা হচ্ছে তোমার ডিস্টেন্সটা, ডিস্টেন্সের সাথে এটা হবে সাইন 3 ডিগ্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে হাইট, হাইটের সাথে তোমার 80 ইন্টু 9.81, 80 ইন্টু 9.81, তারপর তোমার ডিভাইডেড বাই যে টোটাল টাইম আমার, কারণ এটা হচ্ছে পাওয়ার আর কি, বেসিক্যালি পাওয়ার ইকুয়ালস টি বাই টি। সো এটা অ্যাকচুয়ালি ক্রস আউট হয়ে যায়, সে কারণে ইনভার্সন লাগে না। ইটস লাইক দোজ কোশ্চেন যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু যে হাফ mv স্কয়ার আর জিপি ইকুয়ালস টু mgh, ঠিক আছে। তোমার এখানে ম্যাথস কিন্তু লাগে না, কারণ ম্যাথস ক্রস আউট হয়ে যায়। তো তোমার যদি এটা বলে যে 2 কেজির একটা বল যদি আমি এত কাইনেটিক এনার্জি দিয়ে থ্রো করি, এটা কত হাইটে পৌঁছাবে, ইটস দ্য সেম অ্যাজ যে 5 কেজি অবজেক্টের জন্য যত লাগবে আর কি, কারণ দ্য ম্যাথস ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। সো এই ক্ষেত্রেও যে টাইমটা একটু কনফিউজিং, কারণ টাইমটা অ্যাকচুয়ালি লাগার কথা না, বা দিয়ে দিছে যে ক্যালকুলেশন সুবিধার জন্য আর কি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার উপরে যে কোশ্চেন এটা ছিল, যে ফার্স্ট কোশ্চেনটা যে চাইল্ডের র্যাম্পটা, এবং এইটার পুরাই কিন্তু সেম ক্যালকুলেশন, ঠিক আছে। ওইখানে পাওয়ার ছিল 12 সেকেন্ডের জন্য, এখানে পাওয়ার দিচ্ছে 10 সেকেন্ডের জন্য। আচ্ছা আর 12 সেকেন্ডের জন্য, আর মানে ডিফারেন্ট ইয়ার, মানে এত বছর হওয়া সত্ত্বেও এটা কিন্তু কোশ্চেন দেখছো মানে কাইন্ড অফ কনসেপ্টটা রিপিট করে, ঠিক আছে। ওইখানে তোমার চাইল্ড অ্যাকচুয়ালি মুভ করতেছে, এখানে শুধু ট্রেডমিলটা আর কি মুভ করতেছে। সো এটাই আর কি, ঠিক আছে। কনসেপ্ট সেম, বাট ঘুরে ফিরে একই জিনিসই সব, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, সাজেস্ট ওয়াই দ্যাট ইট ইজ ইজিয়ার টু রানিং অন দ্য ট্র্যাক। এটা বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমরা যখন অ্যাকচুয়ালি হাঁটি তখন আমরা এয়ার রেজিস্ট্যান্স ফেস করি, বাট এখানে যেহেতু আমরা একই জায়গায় আছি, কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, দেখা কোনো এক্সট্রা ওয়ার্ক ডান করতে হয় না, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। 6B তে একটু যাও তো। আচ্ছা 6B, এই যে এখানে যে এয়ার রেজিস্ট্যান্স বা উইন্ড এখানে জিনিসপত্র আর কি। আচ্ছা এটা হচ্ছে 6B এর আনসার, ফ্রিকশন আর কি, বেসিক্যালি এই যে হিট ট্রান্সফার টু থার্মাল বিকজ অফ ফ্রিকশন, আমি লিখছি এটাই। work is done against friction. এর জন্য কত মার্ক দেওয়া হয়েছে? 1. যে কারণে এনার্জি থার্মাল এনার্জিতে ট্রান্সফার করে দিচ্ছে, বা সারাউন্ডিংস ওয়েস্ট যেতেছে, বা অ্যাডিশনাল ওয়ার্ক, ঠিক আছে, এটার জন্য মার্ক ছিল আর কি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে যে কনফিউশন অর সামথিং? আচ্ছা আর জিনিস আমি সাজেস্ট করবো যে ইটস লাইক মার্ক স্কিম কখনো মেমোরাইজ করো না এ লেভেলসে। ও লেভেলসে হয়তো মার্ক স্কিম মেমোরাইজ করে পারা যেতে পারবা, এ লেভেলসে ইটস নট পসিবল এনিমোর, ঠিক আছে। কারণ এ লেভেলসে অনেক কনসেপ্ট এন্ড অনেক কাহিনী, তোমার সিচুয়েশন বুঝে অ্যান্সার লিখতে হবে। যদি মার্ক স্কিম যদি উল্টাপাল্টা যদি মার্ক স্কিম অ্যাপ্লাই করো, স্পেশালি A2 তে, তাহলে মার্ক কোনো পাওয়া না, সিচুয়েশন ওরা অনেক চেঞ্জ করে দেয় আর কি, ঠিক আছে। সো এই সাজেশন আর কি, প্র্যাকটিস করো বাট ডোন্ট মেমোরাইজ দ্য মার্ক স্কিম। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আর আছে, থাকলে পরে জিজ্ঞাসা করবে, সমস্যা নাই। আচ্ছা থাকলে পরে গ্রুপে বলতে পারো, তাহলে আমি করতে পারবি। ঠিক আছে। আর আসিফ,
এখানে হ্যাঁ বুকলেট। না না, এই গুগল ডক আচ্ছা, এমন করে কেন? গুগল ডক মানে কোন গুগল ডক? তোমার স্ক্রিন শেয়ারটা অফ করো, দাঁড়াও, তোমার স্ক্রিন শেয়ারটা অফ করো। আচ্ছা আচ্ছা, অফ করতেছি। সাইমা দেখাবো? টাইমার আছে 5 মিনিট। আচ্ছা দাঁড়াও, স্ক্রিন শেয়ার অন করি, লেটস সি কি হয়। তুমি না বললে দেখাবো না, সমস্যা নাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে হ্যাঁ আসছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো, আমি কয়েকটা স্ক্রিপ্ট খুলি, ঠিক আছে? একজনে শুধু ফুল মার্কস পাইছে মনে হয়, লাবিবা নাকি? হ্যাঁ লাইভ আর শুধু ফুল মার্কস ছিল। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো ব্যাপারটা কি হয় আছে, যে ফার্স্ট অফ অল এই তো আমাদের স্ক্রিপ্ট এমন আসে না, এই আসলো। হ্যাঁ আমি লাস্ট ওকে। দিন ফার্স্ট সাইমার কপি দেখতেছিলাম, এই যে এখানের মধ্যে ও ভেলোসিটি লিখছে, ভেলোসিটির জায়গায় অ্যাকচুয়ালি এখানে স্পিড লিখতে হবে, ওই ব্যাপারগুলো কমেন্টের মধ্যে লিখে রাখছে। দেন এই যে এই অপশনটা তখন ফার্স্টে পপ আপ করছে যে গুগল ডকে খুলতে পারি, এন্ড গুগল ডকে ওরা যে কি করছে তুমি দেখলে মনে করো যে হাসতে হাসতে গড়াগড়ি খাবা। হ্যাঁ দেখি। এখানে কয়টা খুলে দেখাই যে ওরা অ্যাকচুয়ালি অটো কারেক্ট করে কি অবস্থা করছে। অলরাইট, সো তাহলে এটা ফার্স্টে ওপেন হোক, লেটস সি কি আসে। আচ্ছা, এটা একটা ওপেন হয়ে গেছে মোস্ট প্রবাবলি, এই যে দেখছো? হ্যাঁ মানে বেসিক্যালি আর কি ওসিআর মনে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে এক একটা যেই মিনিং ওরা বের করছে ওগুলো পুরোই উইয়ার্ড। ধরো কয়টা ওয়ার্ড এরকম জায়গায়, কয়টা জায়গায় তো খাতা পুরাটাই দিয়ে দিছে, যে লাবিবার অর্ধেকটা খাতা, অর্ধেকটা হলে এখানে ইয়ে, অর্ধেক ট্রান্সলেট করতে পারে নাই। এগুলো তো আছে। দেন কয়টা এরকম রিডিং পরে দেখাবো, দেন লাস্টে সাইমার কপিটা ওরটাই ফার্স্টে খুলে আমি ওইটা দেখে মনে করো যে পুরো মাথায় হাত, এটা করলোটা কি। এই যে এটা হলো জেরিনেটটা হরাইজন্টাল কম্পোনেন্টের নাম কি দিছে দেখো, হুনলিনতল কম্পোনেন্ট। এরপর ওয়ার্ড ডান রে ওরা বানাইছে ওয়ার্ল্ড ডান ফোর্স আর ডিস্টেন্স। তো এইগুলা তো কয়টা ব্যাপার তো আছে, বাট সাইমারটা যে কি বানাইলো ও দেখেই এমন বানাইছে নাকি এটা বুঝলাম না। আচ্ছা, সো টাইম আর বেশি নাই, 2 মিনিট আছে। সো তাহলে সাইমারটা ওপেন করবো এখন। সাইমার, ও বলতেছে কপি আর দিবে না। সম্মান তো রাখো নাই। আচ্ছা, তো এখন সাইমারটা ওপেন করি, এই ওয়ার্ডটা ওরা কেমনে, হোয়াট? এটা অ্যারাবিক না? হ্যাঁ এক একটা কেমনে কোথায় কি তীব্র আসলো? ভাষা কি কি যে কাভার্ড রে বানাইছে কোভেন্ট। ওকে, সো এখন লাস্টে সাইমার এখানের মধ্যে দেখো ফার্স্টে ও এটা কি লিখছে, কিলো জুল শোন লিখছে না আসিফ? হ্যাঁ হ্যাঁ এটার কি বানাইছে গেস করতে পারবা? না শুনতে। রিক্তি আর লাবিবা বাদে কারো আইডিয়া আছে? ওরা আগে অলরেডি দেখছে। আমার মাথায় একটা আইডিয়া আসতেছে বাট আমি বলবো না এটা। আচ্ছা, ওকে, ডাইমা। এখন সাইমার ওইটা এখানের মধ্যে চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাট এখানে ইনিশিয়ালি কি আসছিল সাইমা কি বলতে চাও? সাইমা, আমি এসব মানে জানি না, এসব জানি না আমি কিছু। আচ্ছা, তো তাহলে ওর কিলো জুলকে কি বানাইছে এসাস জানো? বিজে। না না না
কিলো জুল শোন এটা লিখছে, এখানের মধ্যে আসছে কি, এখানের মধ্যে